দরকার ছিল সেটা হচ্ছে ক্লাস অনেক দিনই প্রায় হলো, মাসখানেক হলো, মাস দেড়েক হলো, কারো কারো 2 মাস হলো, তোর সবে সবে হলো, তোদের যার যেরকম মাস দেড়েক 2-2.5 ক্লাস হলো। কি প্রোগ্রেস হলো আমার যেটা জানার দরকার, যে কি করতে হবে না করতে হবে। তো ক্লাস তো হচ্ছে, স্যার পড়াচ্ছে, ম্যাডাম পড়াচ্ছে, পরীক্ষা হচ্ছে, সবই হচ্ছে। আলটিমেটলি কি কোনো উন্নতি হয়েছে বল? আমি আগে ক্লাস জয়েন করার আগে যেটা ছিলাম, হুম, আমি কোনো ইয়ে পেতাম না, কোথায় শুরু করবো কোনো লেআউট পেতাম না। একবার সকাল সন্ধ্যা তো বসে খেয়ে আগে কি পড়ছি, কোথায় পড়ছি, কেন কেন এই জিনিসটা কিন্তু এখানে স্যারদের ক্লাস করাচ্ছে, স্যার বা ম্যাডামদের ক্লাস করাচ্ছে, ওই জিনিসগুলো মানে হচ্ছে ওনারা বলে দিচ্ছেন যে এইভাবে কনসেপ্ট, আর এই মানে এতটা হচ্ছে করতে হবে তোমার এই জিনিসটা। আর আপনি যেটা বলেছিলেন পরীক্ষার্থী এই পরীক্ষা যেগুলো নিচ্ছে না, এই অবজেক্ট কাজে লাগছে, কিন্তু আর একটু সময় লাগবে হচ্ছে আস্তে আস্তে নিচ্ছে। এই জিনিসটা কাজে কাজে লেগেছে, এক মাস ক্লাস করছে। কিন্তু তুই যেটা বললি তোর বেয়ার অ্যাক্ট করে উপকার হচ্ছে, তোর একটা খেই হারিয়ে ফেলেছিলি, খেই গুলো এখন পাচ্ছিস বা এখন পেতে শুরু করেছিস বা গুছোতে পারছিস, কিন্তু আমি তো সেখান থেকে স্যাটিসফাইড হলাম না। মানে আমার স্যাটিসফ্যাকশন নিয়ে তো বা তোর স্যাটিসফ্যাকশন নিয়ে তো কথা হবে না। আমি কেমন চাইছি না, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কিরকম চাইছে সেটা মুদ্রা বাংলা কথা। আমার চাওয়া না চাওয়ায় বা তোর চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। আমাকে খুশি করে তোর লাভ নেই, আর তোর নিজেকেও খুশি করে লাভ নেই। তোকে খুশি করতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের বা পাবলিক সার্ভিস কমিশনকে। এবার পাবলিক সার্ভিস কমিশনের জন্য তুই কতটা রেডি হয়েছিস সেটা বল। আজকে যদি আমি পাবলিক সার্ভিস কমিশনের এটা মনে করি 2012, 2013 কি 2010, 9, 8 পুরো সিরিজ কোশ্চেন ফেলি, পারবি? পরীক্ষা যদি হট করে জানুয়ারিতে দিয়ে দেয় তো 23 না 24, যদি দিয়ে দেয় জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে, কি চেষ্টা করছিস একটু বল। তুই এসে আমাকে একটু সারাদিনের রুটিনটা লিখে দিত, দেখি তুই কিরকম স্ট্রাকচার্ড হইতে পড়াশোনা করছিস। হ্যাঁ, লেখ দেখি তুই কি স্ট্রাকচার হইতে পড়াশোনা করিস, লেখ দেখি। তোদের আগে রুটিন গুলো দেখি তো জীবনে, কি পড়াশোনা কিভাবে করছিস। তোরা তো আসলে সবাই পাকা। ধর লেখ তো, কি সকাল থেকে রাত পর্যন্ত কি পড়াশোনা করছিস। মর্নিং স্ট্যান্ড ফর প্রবলেম স্যার, তুই লেখ। সকালবেলা স্যার 8টার সময় উঠলাম স্যার, সকালবেলা 8টার সময় উঠে স্যার মানে 8টার সময় উঠতে বলতে এর মধ্যে যা কাজ করবো সব হয়ে গেল। এখন স্যার স্টাডি করতে বসবো, এখন থেকে আমি মোটামুটি 10টা অবধি করি। এই সময়টা স্যার একটু দেয়া। আচ্ছা আচ্ছা, এটা স্যার চেষ্টা করি পুরোনো রিমাইন্ড করার, যে মানে করছি, এবং সেখানে স্যার বেশি দূর যেতে পারি। আমি বলবো যে আপনি বলবেন, আমি পুরো বলে দেবো। যেমন সেকশন 10, 11 বা আগের দিন ম্যাডাম পড়ালেন সেকশন 5 হচ্ছে আপনার হিন্দু ম্যারেজ অ্যাক্টিভিটিগুলো, যে লাইনগুলো আমি ভুল হয় ওগুলো করে করে এগিয়েছি। এবার স্যার এই জায়গায় একটু ব্রেক দিই, এই জায়গায় তারপর এই কারণটা একটু স্যার বাড়ির কাজ করে এই কারণে একটুখানি গ্যাপ হয়, এবং দুপুরবেলা 2 ঘন্টা সময় পাই ভালো, তা না হলে আমি দুপুরবেলা খাওয়ার পরে একটুখানি সেটা স্যার মোটামুটি ডেটটা কি তো এমন এক্সাক্ট টাইম স্যার বলতে পারবো না, ওই সময় মোটামুটি খাওয়ার পর এই সময়টা স্যার একটু পেপার আছে বাংলা করে ইংরেজি এমন না যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমার স্পোর্টস ভালো লাগে ওই দিকটা, কিন্তু আর এমনি যে সমস্ত তারপর এবার স্যার এখান স্যার আমি 7টার সময় বেরিয়ে এখানে, এবার আপনার এখান থেকে যেগুলোতে থাকে প্রায় 8:30, 9টার পরে তখন আর বসি না, খেয়ে দিয়ে 10টার পরে ওই 11:30, 12টা ওই সময়টা স্যার একটু ডেসক্রিপটিভ। তুই এই যে জুলাই না কি কালেকশন গভর্নমেন্ট একটু আনলি,
তোর মনে হচ্ছে যে একটা জুডিশিয়াল অ্যাসপিরেন্স ভারতবর্ষের এই আনএমপ্লয়েড দেশে বেকারত্ব যেখানে মাথার উপর, কনস্টেবলের জন্য পিএইচডি অ্যাপ্লাই করে আর গ্রুপ ডি এর জন্য ডোম অ্যাপ্লাই করে, ডোমের পোস্টে পিএইচডি অ্যাপ্লাই করে, এই দেশে জুডিশিয়ালের মতন একটা প্রিমিয়ার জব এরকম একটা অগোছালো রুটিনের উপর ডিপেন্ড করে কোয়ালিফাই করবে। তো এখানে কোনো প্ল্যানিং আছে, কোনো সিস্টেম আছে, কোনো অর্গানাইজড ওয়ে আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন আছে, কোনো পারপাস আছে, কোনো এম আছে, কোনো টার্গেট আছে, কি আছে এর মধ্যে? ইচ্ছা হলো একটু পড়লাম, ইচ্ছা হলো এটা একটু পড়ে নিলাম, ইচ্ছা হলো ওটা একটু পড়ে নিলাম, পড়ে পড়ছি পড়ছি, তাতে তুই খুশি হচ্ছিস আমি পড়ছি, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কি খুশি হবে তোর এই পড়াশোনার হাল? মানে তোর প্রিপারেশনকে যদি আমি স্ট্রাকচার করি, যদি আমি ভাঙি, খুশি হবে? তুই মনে হচ্ছে যে এটা জুডিশিয়াল স্টুডেন্টের একটা রুটিন হওয়া উচিত, আমি ওই জন্য রুটিনটা সবার জন্য ফোকাস করলাম। এই রুটিনটা জুডিশিয়াল পাস করার জন্য ইজ কোয়াইট এনাফ। জুডিশিয়াল স্টুডেন্ট ক্লাস করিয়ে দিলে এটা পাস করে যাবে বলে তোর মনে হচ্ছে? বল, একটা জুডিশিয়াল স্টুডেন্ট এই রুটিনে পাস করবে কি করবে না? তোর কি এর থেকে ভালো কিছু রুটিন হবে? অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠলি তো মিটে গেল, পড়ে আয় এসে দে দেখি করে কি করিস তুই সারাদিন, আয় দেখি তোর দিনলিপি লিখ, আয়। জুডিশিয়াল করতে এসছিস অথচ এইরকম অবচলে তো ক্লাস 5-6 এর ছেলে পুলে গুলোকে ডেকে নিয়ে গিয়ে এরকম করাতে হয়। সেভেন ইন্টুটা কি মানে হলো? 7 থেকে 7টা সাবজেক্টে আমি অবজেক্টিভ কোশ্চেন গুলোকে সলভ করি। কোথা থেকে? মানে প্রিপারেশন বুকস থেকে বা আমাদের জুডিশিয়াল যে বুকস গুলো এর গাইডেন্স এর যে বইগুলো থাকে, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন আছে অবজেক্ট অবজেক্ট। আমি আগে উইকেন্ড টেস্টটা করি, হ্যাঁ উইকেন্ডস। ল পেপার স্যার, তো সাড়ে স্যার 10টা থেকে 12টা ল পেপার ল পেপার টু ডেজ। বাকি স্যাটারডে স্যার ল পেপার মানে কি বুঝলাম? এর মধ্যে আছে কনস্টিটিউশন, এভিডেন্স, কি করিস স্যার ওখানে? তো অবজেক্টিভ করে এলিস, এখানে কি করছিস? এটা মানে এভিডেন্স এর জন্য গাইডেন্স বুক বলে আমাদের ইউনিভার্সাল গাইডেন্স থেকে আমরা কোশ্চেন ওই স্নান টান খাওয়া দাওয়া স্যার এইখানটাই। এটা শনিবার আর রবিবার, শনিবার করতে আর যাচ্ছে, যেদিন যেদিন করতে চাই না কোর্টে যেদিন যাচ্ছে। হ্যাঁ এইখানটা এমনি বসে থাকা। আচ্ছা।
যে আছে তারপরে এটা হলো শনিবার আর রবিবার এবং ছুটি। শনিবার আর রবিবার উইকডেজে উইকডেজে আমার এখান থেকে এটা বাসে এই অবধি চলে গেল, আর এখানে পড়তে এলাম। আমি ধরো এখান থেকে ধরলাম, তো আপনার এই রেজিস্টার আমি নিলাম, এটা এখান থেকে আমরা 8টা থেকে হয়ে যায়। হ্যাঁ। এটা 8টা থেকে 11টা একদম আমি সোজা নয় এই ল পেপারের এগুলো দিই, কেস বেস স্টাডিগুলো তৈরি করতে বসি। আর একদম এই সময়টা উইকডেজে এই 11টা থেকে একটা সেশন আমি করি জাস্ট ফর কেস স্টাডিজ। আমার ওই আমাদের কেস বেস যেগুলো কেস দিতে হয় সেইগুলো অন্যান্য প্রশ্ন। তুই যেটা লিখলি এখানে তোর টার্গেট কবে থেকে সেট করেছিস আর কবে শেষ করেছিস? আজকের দিনে দাঁড়িয়ে যদি রিকভারি পার্সেন্টেজ হচ্ছে এবার কত পার্সেন্ট তোর রিকভারি হয়েছে? তুই বোর্ড ভর্তি করে লিখে ফেলেছিস, খুব খুশি হয়েছি আমি। কিন্তু ঘটনাটা হচ্ছে বোর্ড ভর্তি আমি কি বলছি কথাটা, বোর্ড ভর্তি লিখেছিস যতটা, তাতে তোর মনে কর এখানে যদি তোর 100টা বা 200টা কোশ্চেন হয়, এখানে যদি 200টা কোশ্চেন হয়, এখানে যদি তোর 300টা কেস স্টাডি হয়, তোর টোটাল এখানে মনে কর 1000-এর উপর ডেটা তোর কালেকশন হয়ে আছে। তুই আমার রিকভারি আমাকে কত দিতে পারবি? 550। কেন? তাহলে কি লাভ হলো? তাহলে 550টা গেল কোথায়? তাহলে ঘটনাটা সেই 550টা কি, সেটা কোথায় আছে? কবে আসবি নিয়ে বল। আমি তুই যে ডায়লগটা মারছিস আমি তোকে ধরবো। তুই এই যে 550 বলছিস, কোনটা 550 আমার কাছে নিয়ে আসবি কালকে? কালকে নিয়ে এসে আমাকে বলবি স্যার এইগুলো আমার হয়ে গেছে, আপনি হয়তো যা ইচ্ছা ধরবেন আমি পারবো। আপনি আমাকে স্যার মানে ওই এমসিকিউ যে কোশ্চেনগুলো আপনার, তাহলে তুই তো আজকে বলছিস এক্ষুনি পরীক্ষা দিয়েছি, শোন কি যেন নাম তো সুমিত, তোকে হ্যাটা করা বা তোকে হ্যারাস করার কোনো আমার ইন্টেনশন নেই। আমার কাছে কথা হচ্ছে যদি সত্যি হয় নিজেকে ঠকাবে না। নিজেকে ঠকালে আমি বাঁচাতে কেন, সরস্বতী এসব বাঁচাতে পারবে না। তুই আজকে পরীক্ষা দিয়ে আমাকে বললি স্যার 20 হচ্ছে আমার কনফিডেন্স আছে, আমি এখনো বলছি যে আমি কিছু বলি। হ্যাঁ, কত কনফিডেন্স ছিল তোর? তাহলে এই পড়াশোনা করলে 70% আসা উচিত, 70% থেকে 80% স্কোর করা উচিত, যা সুন্দর কোর্সে দিয়েছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি আমি খাতায় এবার রিফ্লেকশনটা সেটা না পাই, তাহলে আমি এটাকে কোনোভাবে ফ্রুটফুল ধরবো না। ঘটনাটা হচ্ছে আমি পড়ছি কিন্তু আমার কালেকশন নেই কিছু, আমি সারাদিন বই নিয়ে বসে আছি, কালেকশন নেই কিছু। আমার কাছে কথা হচ্ছে এই মুহূর্তে স্যার চলুন আমাকে এই বক্সের মধ্যে লিখে বল, এইটা থেকে যা বলবেন আমি ফাটিয়ে দেবো, আপনাকে আউট করতে পারবো না। বলে কনস্টিটিউশনের এতগুলো সেকশন, এর এতগুলো বেয়ার, এর এতগুলো কেস স্টাডি, 2025-এর কি 2024-এর কোন সালের কেস স্টাডি? সুপ্রিম কোর্টের না হাই কোর্টের? কোথাকার কেস স্টাডি, কোন সালের কেস স্টাডি, এবং কবেকার সাইটেশন, এবং আমার এই যে একাডেমিক দিচ্ছিস না কেস বেস নাকি বলে এই যে ল পেপারের বেঞ্চের জন্য আমাকে বলছে স্যার আপনি টর্চ হোক, হিন্দু ল হোক, কনস্টিটিউশন হোক, এর মধ্যে যে কোনো কোশ্চেন দিলে আমি আপনাকে লিখে পাঠিয়ে দেবো। এই কনফিডেন্স লেভেল আমাকে বল, আমি সেইটা টেস্ট করব যে হ্যাঁ আমি তোদের ডেসক্রিপটিভের কোশ্চেন অ্যানসার পাঠিয়েছিলাম তো গ্রুপে, সেই ডেসক্রিপটিভের কোশ্চেন অ্যানসার গুলো কমপ্লিট হয়েছে, গ্রুপে দেওয়া আছে, তাহলে মিস করে গেছিস। ওগুলো দেখবি গ্রুপে কি আছে, সেগুলো প্রিন্ট আউট দেখবি, হার্ড কপি। সেইটা হচ্ছে যে আমি যে ডেসক্রিপটিভের কোশ্চেন পাঠিয়েছি, আমি কেস স্টাডি পাঠিয়েছি, কেস স্টাডি দেওয়া আছে, কেস স্টাডি দেওয়া আছে, সে তুই অন্য সোর্স থেকে পড়বি, অন্য সোর্স থেকে পড়। এসে একটা পুরো লিস্ট লিখে দিয়েছি তো, 4-5টা করে এসে আসবে তো, বাংলা ইংলিশ পেপারে বাংলা পেপারেও আসবে। টপিকের উপরে টোটাল কেন ওখানে না স্যার, বল কি বলছিস? স্যার এসএর লিস্ট এসে একটাই পাঠিয়েছিলেন, মানে 25টা এসে দিয়ে দিয়েছিলাম টপিক, সেই টপিক গুলো কি না ওটা পাইনি। না স্যার ওটা তো পাইনি, আমি গ্রুপে দিয়ে ওটা দেবো। পাইনি, একটা পেয়েছি। হ্যাঁ না আমার গ্রুপে পুরো পিডিএফ করা আছে, আমার ওর মধ্যে 30 থেকে 40টা ল আমার এসে রেডি করতে হবে। আমি একটা এসে লিখে দিয়েছিলাম স্যাম্পল হিসেবে যে কিভাবে এসে লিখতে হবে, সব এসে আমি লিখে দেবো, তোরা মুখস্থ করবি। যদি সেটা করিস তাহলে পরীক্ষক খাতা দেখে কি বুঝবে, ভালো করে শুনে নে, কি বুঝবে? মানে আমরা
সেটাকে আমরা না, তোদের খাতা মনে কর, তোর খাতা রাম স্যার দেখবে, ওর খাতা যদু স্যার দেখবে, মেন্সের খাতা, সেখানে যে দুটো খাতা তোদের কমন করবে এত ওটা আমি ধরছি না, কিন্তু ঘটনাটা হবে কোশ্চেনের তোর তো কিছু জিনিস থাকবে নিজস্ব ইনপুট, নিজস্ব থাকবে মুখস্থ পাচ্ছিস, যখন ওই দুটো জিনিস মিলবে না ওরা তখন তোর জাজমেন্টে ধরবে যে কোনটা তোর আসল আর কোনটা তোর নকল। তো লেভেল যদি ঠিক না থাকে, তোকে আমি মদলে খাইয়েছি, তুই সেটা বমি করেছিস বনভিটা, ঠিক আছে, আর যেদিন নিজে খেয়ে গেছিস সাদা জল বমি করেছিস, দুটো বুঝতে পারছিস তো যে এটা বদলে করে আমি বনভিটা খাইয়েছিলাম, তুই সেটা বমি করেছিস, আর এমনি নিজে সাদা জল খেয়ে বমি করেছিস। তাহলে নিজের যে লেখার স্কিল, আমাকে তোরা এখানে বসে চ্যালেঞ্জ কর যে স্যার আমাকে আজকে 10টা টপিক বলে দিন, এই 10টা টপিকের উপর আগামী দিন আপনি যে কোনো একটা আমাকে এসে লিখতে দিন, তবে তো বলবো আমার রেডি হয়েছে। আমার যে এই যে ও সুন্দর লিখে দিল অবজেক্টিভ কোশ্চেন 7টা 7 দিনের পেপার, তাহলে ভাই আমাকে বলো না, আমি একটা বিআরএফ টুলে নিয়ে চলে আসি, কালকে বিএনএস আনি, কার তো সিআরপিসি আনি, কার সিপিসি আনি, কার হিন্দু আনি, কার টট আনি, কার সিপিসি আনবো, চলো দেখি খেলা। আমি একটা অবজেক্টিভ, আমি একটা মেন্সের 4টে কোশ্চেনই লিখতে দিয়ে দেবো না বা? আমার কাছে কথা হচ্ছে পড়ছি, আমি তো বিরাট পড়ছি, ঘটে গেছে কতটা, আমি কতটা না বাতে ডেলিভার কতটা করতে পারবো, ডেলিভার করার কনফিডেন্স কার আছে? আমার কাছে কথা হচ্ছে স্যার এই নিয়ে কনস্টিটিউশন ধরুন যে কোনো সেকশন ফাটাবো, একে বলে প্রিপারেশন। আপনি আমাকে একটা চ্যালেঞ্জ কর যে আপনি আগে কনস্টিটিউশনের বইটা নিয়ে আসুন স্যার, নিয়ে এসে আপনি বসুন, যা ইচ্ছা ধরুন, তবে তো প্রিপারেশন। আমি বেশি কিছু করিনি স্যার, কনস্টিটিউশনটা হজম করে দিয়েছি, কারণ মেন্সেও আছে, প্রিলিমসেও আছে, অপশনালেও আছে, অতএব স্যার আমি কনস্টিটিউশনটা ছাত্র করেছি। হিন্দু ল আমরা নিচ্ছি স্যার, চলুন হিন্দু ল থেকে আপনি 38টা আমাদের কি লিমিটেশন মেন পেপার নিচ্ছি, তো সেখানে আমাকে 38টা কমপ্লিট করে দিয়ে ওখান থেকে আপনি আমাকে যে কোনো মেন্সের কোশ্চেন লিখতে দিন, আমি লিখতে পারছি কি না পারছি, আপনি দেখুন কি আটকাচ্ছে না আটকাচ্ছে, দেখুন আমার লেভেলটা কোথায়। আমি পড়ছি 10 ঘন্টা, ও তুই নয় বললি 4 ঘন্টা পড়ছিস, ও 10 ঘন্টা পড়ছে, কিন্তু দিনের শেষে গিয়ে কোথায় দাঁড়িয়ে আছে সবাই, ডেলিভারি কিছু করতে পারছি না। আমি 8 ঘন্টা পড়ছি, আমি 10 ঘন্টা পড়ছি, কিন্তু ডেলিভারি কেউ করতে পারছি না। আমি 60%, 70%, 80% কমন দিয়ে দেবো তোর প্রিলিমসে, হয়ে গেল। প্রিলিমস পাস করলে সবাই সুখী তো? প্রিলিমস পাস করলে সুখী, তাহলে ওইটুকুই আমরা খেলামবাটি খেলবো যে স্যার আমার আসল তোদের এখন কনফিডেন্স নেই তোরা প্রিলিমসটাই পাস করতে পারবি কিনা, তোদের মেন বেসিক কনফিডেন্সই নেই যে প্রিলিমসে ওটা রাখো পড়াচ্ছি না, দেখো তোদের এখন যেটা কনফিডেন্স নেই, তোদের আসল কনফিডেন্স এখনো কারোর মধ্যে নেই যে তোরা প্রিলিমসটাই পাস করতে পারবি, সেই জন্য প্রিলিমসের জন্যই তোরা ঘাবড়ে আছিস। আমি তোদের বললাম চল আমি যা মক টেস্ট করাচ্ছি, যা পরীক্ষা নিচ্ছি, এগুলোকে রেডি কর, করলে পরে তুই প্রিলিমসে 60-70 পাবি। আমি তো সেই নয় যে তোকে কোশ্চেন পেপার লিক করে দিয়ে দিতে পারবো, আগের রাত্রে কোশ্চেনটা নিয়ে তোকে দিয়ে দেবো, আর কোশ্চেনটা লিক হবে, আর তারপরে জাজ হয়ে আবার প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, জাজ থেকে ফুটপাতে নেমে আসে, যেমন স্যারেরা ফুটপাতে নেমে এসছে, তো সেই রকম স্যার থেকে ফুটপাতে নামতে যদি চাস তাহলে ওই পথ নিবি, আর যদি সেই পথটা না নিতে চাস তাহলে নিজের জায়গা থেকে তো কিছু ডেলিভার করবি। আমি কমন কত পাওয়াতে পারবো? 60, 70, 80, ওকে? যদি 85 কাটা পাসে আমাকে দোষ দিবি না তো? কাকে দোষ দিবি? কেন কি করিস? একদম 80 আমি দিয়ে দিয়েছি, ওইটুকুই হজম করেছিস। আর যে কারণ যে কাটা বাঁচবে, যে 5 বছর ধরে এটার জন্য টার্গেট হয়ে বসে আছে, মনে কর ভারতবর্ষ ছেড়ে পশ্চিমবঙ্গে সবকটা জেলা কোর্টে যে কটা জজ আছে তাদের মোটামুটি 50 থেকে 60% ছেলে মেয়ে পরীক্ষায় বসছে। বোঝাতে পারলাম গল্প? নাতি বসছে, নয় ছেলে বসছে, নয় ভাইজি বসছে, নয় বোনপো বসছে, তারা জানে, দেখেছে লাইফে জাজ কি হয়, জাজের কি, তারা আর তাদের বাড়ি তাদের সেইভাবেই সাপোর্ট করছে। তোদের ওকালতি আছে, তোদের প্র্যাকটিস আছে, তোদের সংসার আছে, তোদের পয়সা রোজগারের জ্বালা আছে, তাদের নেই। তাদের বাবা মা জানে যে 5 বছর ছেলে যদি আমার জাজের জন্য ডিউটি মানে পড়াশোনা করার জন্য নষ্ট করে, হবার পরে তোরা 10 বছরে যা কামাবি সে 1 বছরে সেটা কামিয়ে বেরিয়ে যাবে।
আমার সোজা রাস্তাটা শুধু তোরা জানিস, বাঁকা রাস্তাটা আমি কিছু বলছি না, ঠিক আছে? তাহলে আমার কাছে কথা হচ্ছে, তুই 5 বছর রোজগার করতে গিয়ে, সংসার করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ক্লায়েন্ট খুঁজতে গিয়ে, ক্লায়েন্টের কাছ থেকে মামলা নিয়ে সংসার চালাতে গিয়ে যে সময়টা নষ্ট করছিস, মনে কর যদি সারা পশ্চিমবঙ্গে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, রিটায়ার্ড জাজ, নাতি, জাজের নাতি, জাজের ছেলে তুলে নিয়ে যদি 500টা ছেলে পাবো না, এতগুলো ডিস্ট্রিক্ট কোর্ট আছে, হ্যাঁ এতগুলো ডিস্ট্রিক্ট কোর্টে 500 ছেলেগুলো পাবো, পোস্ট কটা? পোস্ট কটা? হ্যাঁ 104 এই বছর একটা পরীক্ষায় কটা? তোকে তো 104 খানা 108 খানা নিবি না, 52টা কি সবার জন্য? না, তার মধ্যে এবার ভাগে আয়, তাহলে হয় তুই পড়বি 25-এ, নয় পড়বি ওই 25-এ। এই যে কথা ছিল না ছোটবেলায় খেলতে, দুয়ে পড়বি না সোনায় পড়বি, এই এখানে সেই জায়গায় হয়ে গেছে, হয় রিজার্ভেশনে পড়বি আর নয় জেনারেলে পড়বি। তাহলে এসে গেল হাতে 25-এর কাছাকাছি গল্প। তাহলে এই 25-এ কাটতে গেলে যে 500টা ছেলে, যে 300টা ছেলে, 200টা ছেলে, 100টা ছেলে মার কাটারি পড়ছে 5 বছর ধরে, কারণ তারা জানে তাদের লাইফে তাদের টার্গেট হচ্ছে একটাই, সিভিল জজ, হায়ার জুডিশিয়ারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটাই তো টার্গেট। আর এই টার্গেটটার জন্য যারা পুরো মানে ব্যাকআপ দিয়ে পড়ছে, এবার সেখানে কারা আছে? ইউনিভার্সিটি টপার আছে, কলেজ টপার আছে, এনইউজিএলএস আছে, অলরেডি সেন্ট্রাল ইউনিভার্সিটিরও আছে, সেখানে ডিউ জেএনইউ পাবি, বাইরে থেকেও পরীক্ষা দিতে আসবে, ঠিক আছে? এদের সঙ্গে যখন তুই পরীক্ষায় বসবি, তখন তোর টার্গেট যদি থাকে 60, 70, 75, তুই শেষ, তুই নে রেসে নে। তুই ভাবছিস 60 পেয়েছি, এই যে বললি 90 পেয়েছি, 40, 50 কনফিডেন্স, এই কনফিডেন্স 90, 40, 50 থাকলে পরীক্ষার হল অব্দি যাওয়া মানে শুধু ঘুরতে যাওয়া। তাহলে আমার টার্গেট কোথায় হবে? যে 100টি কোশ্চেন আসবে, মোটামুটি 95 থেকে 90 এর নিচে তো যাবোই না, 90 এর নিচে যাবোই না, 90 প্লাস যাব, তবে আমি রেসে রয়েছি। এটা কি রেসে রয়েছি? প্রিলিমসের রেসে রয়েছি। প্রিলিমসের রেসটা কি? শুধু বেয়ার অ্যাক্টকে ছাতু করো আর বেয়ার অ্যাক্ট থেকে আনসার দাও, যা কোশ্চেন হচ্ছে সব প্রিলিমসের কোশ্চেন অ্যাজ ইট ইজ, বেয়ার অ্যাক্টের বাইরে কিছু মাথা লাগাতে বেশি হচ্ছে না। তাহলে বেয়ার একটা ছাতু থাকলে আমার মোটামুটি 60-70 আমরা কভার করে নিয়েছি। এরপরে আরো পরীক্ষা দিতে কিছু এবারে আমরা যখন হার্ডার কোশ্চেনে যাব, যখন কিছু অবজারভেশন আসবে, কিছু টিপিক্যাল অ্যানালিসিস আসবে, কিছু টিপিক্যাল অ্যাপ্রিহেনশন আসবে, কিছু মডিউল আসবে, যে এটা হলে ওটা হলে তাহলে এটা কি, যখন আমরা রিজনিং টাইপ কোশ্চেন করবো, অ্যানালিটিক্যাল কোশ্চেন করবো, ডাইরেক্ট বেস করবো না, সেটারও আনসার আমরা করতে পারবো, বা না পারলে সেটা শিখবো। কিন্তু আগে আমার পাতি বেয়ার অ্যাক্ট থেকে যদি আমি 80টা কোশ্চেন না নামাতে পারি, 70টা কোশ্চেন না নামাতে পারি, তাহলে ওই লেভেলের কোশ্চেন আমি নামাবো কোথা থেকে? তাহলে আমাকে প্রথমে বেয়ার অ্যাক্ট থেকে 60 থেকে 70টা কোশ্চেন নামিয়ে ফেলতে হবে, নামিয়ে ফেললাম। 60 থেকে 70টা কোশ্চেন নামাবার পরে কি রকম কোশ্চেন আসবে? টিপিক্যাল কোশ্চেন আসবে। কোশ্চেনের 3টে গ্রেড থাকে, একটা হচ্ছে পার্টি ছেলে পুলে যারা পরীক্ষা দেবে যাতে না এডুকেশন করে, সবাই পারবে। কতগুলো পারবে? 100-এর মধ্যে 30 থেকে 40টা তোরা সবাই পারবে, খুশখুশ দিল খুশখুশ, সবাই পারলে 40-50টা। তারপরে যারা একটু তোরের মধ্যে পড়াশোনা করে তারা কতগুলো পারবে? 50-60টা। তারপরের গুলো কত পারবে? 70। তারপরের যে কোশ্চেনের ট্যাগটা উঠবে কত? 80। তারপরের যে 10টা কোশ্চেন থাকবে ওখানেই খেলা হবে। 80 অব্দি শুধু মানে ওই ছেলে বলানো হবে, মানে 80 তো পাবেই, এটা আমরা ধরেই রাখি। খেলাটা খেলবো 10টা কোশ্চেনে, যে 10টা কোশ্চেন আসবে তোদের আরো সামনের দিকে, আর একটু সময় গেলে ওই লেভেলের কোশ্চেন উঠবে। সেই লেভেলের কোশ্চেনকে আনসার করে যদি 10 তুলতে পারিস, তবেই তুই রেসে থাকবি। সেই কোশ্চেনটাই তুলবি তো অনেক দুর্গাবাদ, এখানে বেয়ার অ্যাক্টের কোশ্চেনই হাবুডুবু খাচ্ছিস। তাহলে 100টা যদি রিটায়ার্ড জাজের ছেলেপুলে বা জাজের ছেলেপুলে চলে আসে, বা ফার্স্ট ক্লাস পাস চলে আসে, বাট যারা 5 বছর ডেডিকেটেডলি করছে, বা রিপিটারও তো থাকবে রে বাবা, যারা 22-এ দিয়েছে তারপরে 3 বছর দেয়নি, কিন্তু বয়স আছে, রিজার্ভেশন আছে, আবার দেবো মারবো, তারা আছে, তারা ঘাটছে। কে কোন লয়ারটা পৃথিবীতে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে আছে যার বাপ কাকা বিরাট বড় ফার্ম করে নেই, সে ল প্র্যাকটিস ছাড়া যাই হবে না তো গিয়ে উকিল হতে চায়? আছে কেউ? বাজারে খুঁজে পাবি? কি বলছি ভালো করে বুঝে নি।
যার বাপ কাকার বিরাট বড় ল ফার্ম আছে, 2000-4000 ক্লায়েন্ট আছে, পার ডে মোটামুটি বাপের ফার্মে বসলেই 2-5 হাজার টাকার রোজগার আছে, তারা যা যাওয়ার দরকার করবে না, মাল কামান ভালোই আছে। কিন্তু বাকি যারা তোরা রোজ টিনের চালের ঘরে টুলে বসে রোদ্দুরে পুড়ে তেতে একটা ক্লায়েন্টের জন্য, সেই পণ্ডিত মশাইয়ের কালীঘাটে যেরকম পান্ডারা বসে আছে, কখন কি আসবে, যজমান আসবে, পুজো দেবে, দুটো দক্ষিণা হবে, তোদের দক্ষিণা 70-80% কেন 90% তাই আরো বেশি। যাদের বাপেদের ওইরকম ল ফার্ম আছে তারা এই রেসে নেই, কিন্তু যারা দাঁড়াবে এদিকে আসবে। আর যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে, যার বাপ জানে 5 বছর ল পড়ে নিলে আর জুডিশিয়াল একবার সিভিলে লোয়ারে ঢুকতে পারলেও হায়ার মেরে সুপ্রিম কোর্ট অব্দি তার জার্নি পাকা, অথচ 5 বছর এখানে ইনভেস্ট করলে যা তার লস তোর মনে হচ্ছে। তুই এখন 5 বছরে কত কামিয়েছিস? যদি 2 লাখ 3 লাখও বছরে কামাস, সাপোজ টু বি 5 বছরে যে 15 লাখ কামাবি, ওদের 1 বছরে 1 মাসে কামাবি। বলতে পারছি না অফিসিয়ালি, বুঝতে পারছিস তো? দুটো ভার্ডিক্টের এদিক ওদিকে মান চলে আসবে। ওকে, তো সেই জায়গা থেকে তোদের মনে হচ্ছে যে এই জুডিশিয়াল পরীক্ষার জন্য যেখানে 70-80% এর ওপর থেকে খেলাটা শুরু হবে, সেই জায়গাটাকে আগে অ্যাচিভ করলাম না। এবারে যদি বলিস যে স্যার প্রিলিমে খুশ, আমরা প্রিলিম পাস করলেই স্যার হ্যাপি আপনার ওপর, তাহলে আমি ছেড়ে দেবো। এবার তাহলে প্রিলিমসের 1 মাস 1.5 মাসের মধ্যে কল দেবে মেন্সে কোথায় হারিয়ে যাবি তো। কম্পালসারি পেপারের বাংলার এসে রচনা, ইংলিশের এসে রচনা তো ছেড়ে দে, বাদ দিলাম লয়ের টপিকে। লয়ের পেপার গুলোতেই যদি আমি কোশ্চেন শুরু করি, তোদের লেখার স্টাইল রেডি হয়েছে? বডি কি, ইন্ট্রোডাকশন কি, কনক্লুশন কি? মনে কর তোকে আর ওকে কি এক দেখতে রে? কি বললাম বুঝতে পেরেছিস? তোর খাতা ওর খাতা দুটো পাশাপাশি পড়বে, কার খাতা পছন্দ হবে আমার? যার 3টে থাকে, বডি, কনক্লুশন এবং প্র্যাকটিস। তোরও কঙ্কাল আছে, স্কেলিটন আছে, রক্ত আছে, মাংস আছে, ওরও তাই আছে। তাহলে ওটা কোনো ফ্যাক্টর নয়, ওটা সবারই থাকবে। বুঝে নে, যা থাকবে সেই কোশ্চেনটাই আমরা মানে আমরা এক্সামাইন করবো যে তাকে কোয়ালিফাই করা যাবে। তুই যেটা বলছিস না, যার বডি থাকবে, স্ট্রাকচার থাকবে, এটা হচ্ছে বেশ ঠান্ডা। তোর শরীরে রক্ত, মাংস, চোখ সব আছে তো, ওরও আছে তো। রূপ, লাবণ্য, তারুণ্য, সৌন্দর্য, অ্যাস্থেটিকনেস। একটা ছেলে যদি সেজে গুজে রাস্তায় যায় অ্যাট্রাকটিভ, বা একটা মেয়ে যদি সেজে গুজে রাস্তায় যায় অ্যাট্রাকটিভ না, এরকম নরমাল ক্যাজুয়াল চলে গেলে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ। তাহলে কোশ্চেনের কি অ্যাস্থেটিকনেস নেই রে বাবা? কি আছে? কোশ্চেনটাকে আমি কত সুন্দর প্রেজেন্ট করতে পারছি। কিভাবে করবি প্রেজেন্ট? লেল পলিশ লাগাবি, আলতা পরাবি, কি যেটা চাইছি সেটাকে আমি এই যে উচ্চ উচ্চ কথা নয়, তুমি ল পড়েছো বাবু, এই যেটা চাইছি সেটা ওটা সেটা না, কি অ্যাকচুয়াল মাইক্রো লেভেলে কি চায়? ফার্স্ট হচ্ছে হ্যান্ডরাইটিং। তোদের প্রত্যেকের ম্যাক্সিমাম হ্যান্ডরাইটিং কাগজ ঠ্যাং বগের ঠ্যাং। আর যখন সেটা স্পিডে নামাতে হবে, অর্থাৎ 15 মিনিট 300 ওয়ার্ড লিখতে হবে, পারবি না। যখন একটা 20 নম্বরের কোশ্চেন 300 ওয়ার্ডে নামাতে হবে, 7 থেকে 10 মিনিটে নামাতে পারবি? অ্যাট এ স্ট্যান্ড 7 মিনিট 10 মিনিটের মধ্যে পারবি। হ্যান্ডরাইটিং হয়ে যাবে রবন ডাক্তারের থেকেও অধম, বোঝা গেল? তাহলে সেই হ্যান্ডরাইটিং কি আমার কোনো দায় থেকেছে পড়া? দাদা দাদা খাতা আছে, টানবো, দেখবো, বড়ে মেরে ছেড়ে দেবো, যেটা দেখবো পড়তে আরাম লাগছে। তুই কার হাতে লেখা পড়বি? যদি তুই ছেলে পড়াস, তোকে 4-5টা স্টুডেন্ট, 5 জন খাতা দিয়েছে, কোন খাতাটা দেখবি? যে ছেলেটার খাতার হ্যান্ডরাইটিং ভালো, সেটাই সুন্দর, সেটা আগে পড়তে ইচ্ছা করবে, দেখতে ইচ্ছা করবে, ফাস্ট হ্যান্ডরাইটিং। এবার হ্যান্ডরাইটিংটা সুন্দর, কিন্তু পার্টি ওয়ার্ডস, জোলো ওয়ার্ডস, বাংলায় কোশ্চেন অ্যান্সার লেখাতে পার্টি ওয়ার্ড আর একটা স্ট্রাকচারাল ওয়ার্ডের যে ভোকাবুলারির যে ইউজ, সেখানে আমি কত সুন্দর শব্দ প্রয়োগ করছি কোশ্চেনটার মধ্যে, কতটা লিগ্যাল, লেজিটিমেট,
এবং তার সঙ্গে কন্টেন্টের সঙ্গে আমি কতটা তাকে এক্সপ্রেশন করছি উইথ দ্য ওয়ার্ডস ভায়োলেন্ট মানে ডাইনামিকিজম। আমার যে ওয়ার্ডের যে ডাইনামিকিজম সেটা শিখেছি, যে একটা লাইনকে লিখতে গেলে তাতে এই লাইনটাই তো লেখা যায় সিম্পল, যে আই এম গোয়িং দেয়ার, হ্যাঁ, আই ভিজিট দেয়ার, ঠিক আছে, আই রিচ দ্য প্লেস এট দ্য টাইম দ্যাট টাইম। আর একটা করা যায় কি, আই ফাউন্ড সারপ্রাইজ ওভার দ্য প্লেস। করা গেল তিনটে লাইন একই জিনিসের মানে, কোনটা তোর ভালো লাগলো? কেন ভালো লাগলো? কমন নয়, আনকমন দেখতে, রাশিয়ান দেখতে। বোঝা গেল একদম? কি সুন্দর দেখিস এক্সপ্রেশনটা, কি সুন্দর এলো। এই যে এক্সপ্রেশন, এইটাই চাইবে টিচার, যে ওয়াও, what are reflections of the answer, uses of the vocabs, uses of the words, dynamicism আছে, তার মধ্যে অ্যাস্থেটিক নলেজ আছে, এবং সবথেকে বড় কথা সে ডেলিভার করবার সময় ডেলিভারেটলি ভেবেছে, সুচিন্তিত ভাবে শব্দগুলোকে বিন্যস্ত করেছে, লাইন বাই লাইন সে লাগিয়েছে, তার এক্সপার্টাইজটা দেখবে। তুই যখন জাজমেন্ট দিবি তখন তোর জাজমেন্টটাও কিন্তু একটা টাইপ হবে, সেটা আপলোড হবে। তো তুই যদি সেই লেভেলের ইংলিশে পাকাপোক্ত না হোস, তোর ইংলিশ যদি গাড্ডায় পড়া ইংলিশ হয়, তাহলে তোর প্রতি কি আমার কোনো সহানুভূতি থাকবে? তুই তো পলিশ জাজ, একাডেমিতে গিয়ে পলিশড হবে, কিন্তু তার কোয়ালিটি এন্ড কন্টেন্ট তো ভেতরে থাকবে। তাহলে শব্দ, হ্যান্ড রাইটিং, আর একটা কি আমার রাইটিং স্পিড বড় ম্যাটার করবে। আর একটা কি বড় ম্যাটার করবে, সেটা হচ্ছে হাউ আই এম ফ্রেমিং দ্য স্ট্রাকচার। ফ্রেমিং দ্য স্ট্রাকচার মানে কি, দুর্গা ঠাকুর দেখেছিস দুর্গা পুজোর, এক এক ঠাকুর এক এক রকম, কিন্তু কোন কোন ঠাকুর থেকে মুগ্ধ হয়েছিস, সব ঠাকুরেরই 10টা হাত, কিন্তু কোন ঠাকুর থেকে মনে হচ্ছে আহ অপূর্ব চমৎকার। কেন রে ভাই? তুইও স্ট্রাকচারে ইন্ট্রোডাকশন দিচ্ছিস, কনক্লুশন দিচ্ছিস, ভেতরের জিনিস দিচ্ছিস, কিন্তু তুই কোথাও কমা ইউজ করিস আজ পর্যন্ত? স্ট্রাকচারে কোথাও তোরা কমা ইউজ করিস না, ডেসক্রিপটিভে তোরা জানিস না কোথায় কমা ইউজ করতে হয়, কোথায় ফুল স্টপ দিতে হয়, কোথায় লাইনটাকে ব্রেক করতে হয়, লাইনের স্টার্টিং এ কোন ওয়ার্ডস দা দিতে হয়। দ্যাট এক্সপার্টাইজ ইউ হ্যাভ। বুঝাতে পারছি? এটাকে বলে স্ট্রাকচার, সৌন্দর্য, শব্দ, তার তার যে কি বলবো স্ট্রাকচারটা, যেটা বডির মেন কন্টেন্ট সেটা, এবং তার সঙ্গে স্পিড, এই চারটে নিয়ে মেন্স পরীক্ষায় নামাতে পারবি টাইমের সঙ্গে, কোশ্চেনের সঙ্গে। এই লড়াই লড়েছিস না? তুই সবে শুরু করেছিস বলতে আমি এখনো বিশ্বাস করছি না তুই শুরু করেছিস। তুই আমাকে দুটো কোশ্চেন বাড়িতে লিখেছিস, মেন্সে প্র্যাকটিস করেছিস উইথ টাইম, আমাকে দেখাবি। আরে ওটা তো আবার সেই স্যার বেস্ট, সেই স্যার বেস্ট। স্যারের বাইরে দুনিয়াটা একটু ঘোরা শুরু কর। ব্যাপারটা কি বলছি বল, তোর কাছে বেঞ্চের কোশ্চেন না থাকে আমায় বল, আছে? তো তুই কোনো একটা কোশ্চেনকে 10 মিনিটের মধ্যে, যে স্যার আমি এই কোশ্চেনটাকে রেডি করব, এই কোশ্চেনটার কন্টেন্টটা আমি আগে পড়লাম বাড়িতে, ওকে, কন্টেন্ট রমান পড়ে নিয়ে এবারে আমি এই কোশ্চেনটাকে 7 মিনিটে আমার মতন করে সাজিয়ে নাও। 2012-র কোশ্চেন হোক, 13-র কোশ্চেন হোক, 11-র কোশ্চেন হোক, বা 20-র কোশ্চেন হোক, যে কোনো সালের কোশ্চেন হোক। সালের কোশ্চেন কেন করতে বলছি? 30% 40% উড বি কমন ফ্রম রিপিট কোশ্চেন, কিন্তু ওটা দিয়ে তো জীবন চলবে না। 30-40% মেন্সে তুই কমন পাবি রিপিট কোশ্চেন, যেটা আমরাও পড়াবো প্রিভিয়াস ইয়ার, কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তুই 100% কমন পাবি। তাহলে তুই নিজে একটা কোশ্চেন রেডি করতে পারিস না? এই যে বর্তমানে আমাদের যে এত ডিলামা চলছে, মানে সংকট চলছে চারিদিকে, কনস্টিটিউশনাল সংকট, জুডিশিয়ারি সংকট, যে কোনো একটা সংকটের উপর একটা কোশ্চেন আমরা এখন তো ফ্রেমিং করতে পারি। রিসেন্টলি আমি বলতে পারি পিয়ার গাভাই, what had happened, rightly just tell me, do anyone knows what had happened? জুতো ছোড়া একদম, মানে ওই বাজারি সোশ্যাল মিডিয়া। শুনেছি স্যার, একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে জুতো ছুঁড়েছিল, ওনাকে লাইসেন্স ইসে করে সাসপেন্ড করে দিয়েছে। আচ্ছা, এইটা ভার্সন হবে একটা আনসারে,
প্রথম কথা হচ্ছে ইনসিডেন্টটা কি, কেন ছুঁড়েছিল, কি জন্য ছুঁড়েছিল, কি হয়েছিল, সেটা কোথায়, মুন্ডুটা কোথায়? পা থেকে ঠাকুর তৈরি করবি না মাথা থেকে ঠাকুর তৈরি করবি? জুতো ছুঁড়েছিল, তাকে সাসপেন্ড করেছিল। ইজ দিস দ্য স্টোরি? স্টোরি বিহাইন্ড দ্য লাইন কি? রাজস্থানের সোল অফ দ্য কন্ট্রোভার্সি কোথায় বলো? সোল অফ দ্য কন্ট্রোভার্সি কোথায়? রাজস্থানের কোন একটা মন্দিরের নামে এই যে কোন একটা মন্দির। ইজ দিস দ্য আনসার, ওয়ে অফ দ্য আনসার ফর দ্য জুডিশিয়াল স্টুডেন্ট? এই যে কোন একটা মন্দির, ইউ ডোন্ট নো কোন একটা মন্দির, তুমি জাজ হতে চাইছো এত বড় কন্ট্রোভার্সি দেশের, আমরা ভুলে হয়ে গিয়ে আমরা আপডেটেড হয়ে রয়েছি, তুমি বলছো কোন একটা মন্দির। চলো আমি তাও বলে দিলাম, খাজুরাহোর মন্দির। খাজুরাহোটা কোথায়? জানি না। খাজুরাহো কোথায় জানি না। জুডিশিয়াল পরীক্ষা দিতে যাচ্ছি, খাজুরাহো মধ্যপ্রদেশ। তাও বলে দিলাম, খাজুরাহোর মন্দিরে কি হয়েছিল বলো, তারপরে স্টোরি বলো। বলো। লজ্জা পেলে কেউ শিখবে না। এই যে লজ্জা পেয়ে থেমে গেল, বকেছি বলে ভয় পেয়ে গেছে। খাজুরাহোর কি মন্দিরে কি হয়েছিল? আমি জাস্ট রিলসের ভিডিওতে দেখেছিলাম যে ওই ইউটিউবে দেখেছিস না রিলে দেখেছিস? ইউটিউবে রিলে দেখেছিস? দেখেছি। হ্যাঁ 30 সেকেন্ডে ল পড়বি তোরা? 30 সেকেন্ড 1 মিনিটে ল দেখছে, পুরো পড়াটা বাজি দিয়েছে। ওই এই শেষ, এই রিল ইনস্টার রিল। খাজুরাহোর বিষ্ণু মন্দিরে, এই খাজুরাহোর মন্দিরের গায়ে বিষ্ণুর একটা স্ট্রাকচার মুন্ডুদার ছেদ করে, গলাটা কেটেছে। Some invaders. The play was to restore the heads on the Vishnu. And Gavai answered, go to ask to your Vishnu to restore it. Why he said it? কেন সে বললো এটা? যার জন্য যে তুমি তোমার ভগবানকে গিয়ে, বিষ্ণুকে গিয়ে বলো যে তার মুন্ডু সে যেন নিজে প্রতিস্থাপন করে নেয়। কোর্টে এসছো না। This is the word viral. But এর পেছনের ব্যাকগ্রাউন্ড প্লে হয়েছিল, বাকি ডিটেলস আমি ক্লাসে করিয়ে দেবো, পুরো কেস স্টাডি করিয়ে দেবো কি হয়েছে না হয়েছে। কিন্তু আমি কি নোটসটা বলছি যে খাজুরাহোর বিষ্ণু মন্দিরের বিষ্ণুর মুন্ডু উড়ে গেল, সেই বিষ্ণুর মুন্ডুটাকে রিস্টোর করবার জন্য বলায় গাভাই জাজ, মানে আমাদের অনারেবল চিফ জাস্টিস বললো আস্ক টু ইওর গড টু রিস্টোর ইট। কেন বলবো? এটার প্রশ্ন হয়নি তো? গাভাইয়ের মতন একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই উত্তরটা কেন দিল? তার কি কোনো গ্রাম ছিল? কেন বলেছে? Do you have any knowledge about that? Ancient Monument Act 1991. Do you know anyone? Archaeological Survey of India জানো না? রাম বাবরি মসজিদের পরে যে অ্যানসিয়েন্ট আমাদের মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1991 এ তৈরি হয়, যেখানে বলে দেওয়া আছে যে যেখানে যেরকম ভাবে যে কোনো মন্দির মসজিদ আর্কিওলজিক্যাল সাইট আছে তার কোনো অল্টারেশন হবে না, কোনো চেঞ্জেস হবে না, বাট ইট শুড বি রিস্টোরড। ওকে, এবারে কন্ট্রোভার্সি তৈরি হলো যখন গাভাই বললেন যে এটা যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে এবং যখন মনুমেন্টাল অ্যাক্ট, অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যাক্ট 1991 ওয়াজ ইম্পোজড আফটার দ্য বাবরি মসজিদ। বাবরি মসজিদের পরে, বাবরি মসজিদ ছাড়া এরপরে যেমন তোমরা দেখবে সাম্ভালের মসজিদ নিয়ে হয়েছে, জ্ঞানবাপী মসজিদ নিয়ে হয়েছে, এভরিওয়্যার দে ওয়ার ফাউন্ডিং দ্য শিবলিঙ্গা এন্ড দিস এন্ড দিস এন্ড দ্যাট। জ্ঞানবাপী মন্দির বলো, তোমার সম্ভাল বলো, বিভিন্ন জায়গায় মসজিদের ভেতর থেকে হিন্দু দেবদেবীর খোড়া পাওয়া এবং সেটাকে টোটাল অল্টারেশন করার জন্য সারা দেশে মানে প্রায় একটা উত্তাল অবস্থা গেছে। ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য সম্ভাল মস্ক এন্ড দ্য জ্ঞানবাপী মস্ক কন্ট্রোভার্সি আফটার দ্য বাবরি মসজিদ ইনসিডেন্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ইন রিসেন্ট টাইম ইট ওয়াজ আ কি পয়েন্ট এন্ড কি নোট অ্যাবাউট দ্য harmony of the society. তো জ্ঞানবাপী মসজিদ, সম্বল মসজিদ ছেড়ে দে, ওটা ছেড়ে দে, কাশী বিশ্বনাথের হিন্দু মসজিদের পাশের মসজিদ, ইমামবাড়া মসজিদ, হাজারটা মসজিদকে অল্টার করবার চেষ্টা করা হচ্ছে যেগুলো হিন্দু দেবদেবীদের মন্দির ছিল। হিন্দু দেবদেবীর মন্দির ভেঙে মসজিদ হয়েছে।
তাহলে আমাদের আবার যেরকম রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে করতে দেওয়া হয়েছে সেই রকম ভাবে আমাদের ওখানে মন্দির করতে দেওয়া হোক, কিন্তু সেগুলো করতে হতে পারছে না। এবং এখানে জাস্টিস ফরমার চিফ জাস্টিস চন্দ্রচূড়ের একটা বিরাট রায় ছিল সাম্বালে টু ফাইন্ড দ্য আর্টিফ্যাক্টস, এটা নিয়েও বিশাল কন্ট্রোভার্সি হলো, যেখানে আমার 1991 এর মনুমেন্ট অ্যাক্ট বলছে নো অল্টারেশন নো চেঞ্জেস, চন্দ্রচূড় সেখানে দাঁড়িয়ে বললো অল্টারেশন করতে বারণ করেছে, ফ্যাক্ট ফাইন্ডিংস করতে তো বারণ করেনি। আমি যার জন্য ওখানে আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খনন কার্য চালাবার অনুমতি দিয়েছি, অল্টার করতে অনুমতি দিয়েছি। বুঝো আইনের ফাঁক। এটা যদি কোশ্চেনে আসে যে is 1991 Act was violated by the order passed by the former CTI Chandrachud in respect of the Sambhal to scabbing the beliefs of the Sambhal mosque. What would be your answer? The answer is here, no, because the 1991 Monument Act refers not to alter, not to change its culture, its structure or its motto, but you can scabbing the ground to finding the facts. সেটাকে তো বাধা দেয়নি, সেই জন্য 1991 অ্যাক্টকে কোনোভাবেই ভায়োলেট করা হয়নি। যখন সম্বলে খোঁড়াখুড়ি করে ওর আর্টিফ্যাক্টস গুলো বার করা হয়েছে, মহানসি বার করা হচ্ছিল, দেয়ার ওয়াজ আ কন্ট্রোভার্সি। তাহলে আমার কাছে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে 1991 এর অ্যাক্টের পরে আমাকে গাভাই বললেন যে আপনি তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে ওটা আন্ডারে আছে, যদি আপনার বিষ্ণুর মন্দির উড়ে যায় আপনি গিয়ে বলুন, কিন্তু তার এগেইনস্টে কি রিপারকেশন এসছে? ডু ইউ নো দ্য অশ্বিনী উপাধ্যায়, honorable and revolutionist advocate, ওর কথা হচ্ছে there was a word of the restore in 1991 act. রিস্টোর করার মানে কি? না, রিস্টোর করার মানে পুনর্নির্মাণ করা, পুনর্নির্মাণ করা। If there was a Vishnu Murti and that was destroyed by the invaders, so why not archaeological survey to restore it? অর্থাৎ পুনঃস্থাপিত করা, বিষ্ণুর মন্দিরটা পুনঃস্থাপিত করা কাজই তো ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তা সেইটা কেন অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যাক্ট 1991 নিয়ে গাভাই রায় দিল না যে হ্যাঁ ইট শুড বি রিস্টোরড, পুনর্নির্মাণ করা? রায় দিল না। সেখান থেকে সে একটা হিলারিয়াস কমেন্ট করলো, যাও তুমি তোমার ঠাকুরকে দিয়ে বলো তোমার ঠাকুরের মাথা পুনঃস্থাপিত করা। দ্যাট ইজ দ্য রিয়েল ফ্যাক্টস টু বি অ্যানালাইজড। তাহলে এই পুরো গল্পটার আরো অনেক গল্প আছে, আমি এখন যদি ক্লাসের মাঝখানে বলতে থাকি, পুরো এই যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিতেই তো সুপ্রিম কোর্ট জড়িয়ে আছে, হাজারটা লয়ার জড়িয়ে আছে, হাজারটা ফ্যাক্ট জড়িয়ে আছে। তা আমি যদি এখনই তুলে ডু ইউ জাস্টিফাই সিআর গাভাই অর্ডার অর দ্য হিলারিয়াস কমেন্টস অর নট? হোয়াট উড বি ইওর আনসার? তুই বলবি না পিএম তো বলে দিয়েছে, যুদ্ধ ছড়াটা অ্যাসেন্ড করে দিয়েছে, সো ইট ইজ এ কন্ডেম। তোর যদি এটা আনসার হয় আর সেখানে যদি অ্যানালিসিস গুলো থাকে, 1991 এর রিফ্লেকশনটা থাকে, তার রেফারেন্সটা থাকে, তবে তো সেটা গিয়ে ডেপথ পাবে কোশ্চেনের আনসারে। তো এরকম অ্যানালিটিক্যাল কোশ্চেন যদি আমি তোর ওই এমসিকিউ তে দিই, তুই সেগুলো আনসার করতে পারবি? এর জন্য তো তোরা এখনো 1991 এর মনুমেন্ট অ্যাক্টই পড়িস, তোরা তোদের সিলেবাসের একটা পড়েছিস, তার বাইরে আর এক নেই ভারতবর্ষে। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে কি কোথাও দিব্যি দেওয়া আছে যে ভাই আমি ওখানে কোশ্চেন করতে পারবো না, মনুমেন্ট অ্যাক্ট নিয়ে আমি কোশ্চেন করতে পারবো না? সব থেকে ভোলাটাইল এখন ব্যাপার চলছে, চল এসআইআর নিয়ে 10টা কোশ্চেন ফেলি। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভায়োলেটস অর নট ভায়োলেটস ইলেকশন কমিশনস পাওয়ার্স এন্ড ডিউটিস, এসআইআর নিয়ে কোশ্চেন করতে পারি কি পারি না? আধার কার্ড নিয়ে কোশ্চেন করতে পারি কি পারি না? এর কি কোনো মানে আছে যে বেয়ার অ্যাক্টিভ গুলো কোশ্চেনে রাখতে হবে? আমি আধার কার্ড দিয়ে, এসআইআর দিয়ে বা প্রেজেন্ট সিনারিও দিয়ে কোনো কোশ্চেন আসতে পারবে না? আর চল প্রিলিমসে যদিও না এলো, মেন্সে আসতে পারবে না, এরকম কথা আছে? আর পিএসসি তে তো একটা কোশ্চেন দেবেই এসআইআর নিয়ে, যদি ভোটের আগে পরীক্ষা হয় একটা কোশ্চেন তো সাপ্লি ছেড়ে দেবে। দেখি কারণ বাবা তুমি কোন বুঝতে পারছো, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কার চলছে বুঝতে পারছো, তুমি কার দলে চলবে বুঝতে পারছো, তোমার লয়ালটিটা কোন দিকে, তুমি কোন পক্ষ, তোমার চিন্তা ভাবনা কি, তুমি কি মেন্টালিটি, আমি দেখে নেবো কি দেখে নেবো না। হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট কিরম ভাবে হচ্ছে জানো কি জানো না? তোমরা এখন জানো না।
হাইকোর্টের অ্যাপয়েন্টমেন্ট কারা হচ্ছে, কাদের করা হচ্ছে, হাইকোর্টে যারা জাজমেন্ট দিচ্ছে তারা কিরকম ভাবে জাজমেন্ট দিচ্ছে, কাদের খুশি করতে জাজমেন্ট দিচ্ছে, কারা উপকৃত হচ্ছে, তার বেনিফিট কি হচ্ছে, সুপ্রিম কোর্টের জাজরা আফটার রিটায়ারমেন্ট কি পাচ্ছে। ইউ ডোন্ট নো নাথিং, ইউ নো সামথিং, কিছু জানো না তাহলে তোমরা যা জানো এগুলো পুরো হিস্ট্রি জানো না। তো তোমাকে সেটা ভাবতে হবে। তুমি কোশ্চেনের আনসার লেখার আবার একটা তোমার একটা পলিটিক্যালও কনসাসনেস থাকবে টু আনসার দ্য কোশ্চেন। তোদের আনসার পলিটিক্যাল কোশ্চেনের একটা কনসাসনেস থাকবে যে তুমি কোন ধরনের কোশ্চেনে কি ধরনের উত্তর করছো, হ্যাঁ কি না? নাওয়াডেজ ইজ দ্য ফ্যাক্ট অর নট ফ্যাক্ট? আমি কোশ্চেনে যদি আমি পরীক্ষক হই আর আমি যদি অমুক হই তাহলে আমি কাকে নেবো? এখন বাজারে কিছু নিরপেক্ষ বলে চলছে, বাজারে কেউ কোথাও নিরপেক্ষ আছে? হয় ডান দিকে আছে, নয় বাঁ দিকে আছে, নয় উপরে আছে, নয় নিচে আছে। তাহলে আমি উত্তরটা দেখার সময় কি দেখবো? 2022-এর আমি একটা রিটায়ার্ড আইএএস অফিসারের ছেলে পড়তো, তাকে রিটেন পাস করলো, সব করলো, ইন্টারভিউতে আমি পই করে জিনিসটা বলেছিলাম, কিন্তু সে ওই নিরপেক্ষ ট্যাবলেট খেয়ে রেখেছিল। নিরপেক্ষতার ট্যাবলেট খেয়ে রাখলে এখনকার দিনে খুব মুশকিল। এবার নিরপেক্ষতার ট্যাবলেট খেয়ে সে আনসার করেছে, হয়ে যাওয়া জিনিস কেটেছে। আমি বারবার বলেছিলাম ঝোল ঝাল ঝুলিয়ে দাও, এদিকে ঝুলতে হবে না। তার বাবার সেই এটা ছিল, আমরা এরকম ডিউটি করেছি, সব নেই। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ওই আমল কেটে গেছে, নরসিংহ রাওয়ের জমানা কেটে গেছে, জ্যোতিবাবু, বুদ্ধবাবু এরা পেরিয়ে গেছে। এখন মোদী, অমিত শাহ, মমতা, এটা হচ্ছে এখন দুনিয়া। এই দুনিয়ায় তুমি বিলংস করছো। তুমি ওই তোমার ওই সময় সার্ভিং করে এসছো, কি নিউট্রালিটি ছিল দেখলে হবে না। এখন তোমাকে ঝলে গেলে বলে উত্তর দিতে হবে। তো কোশ্চেনের আনসার এলে এরকম ঝলে গেলাম বলে দেবে। ও আমার থেকে মোটিভেট, আমার থেকে বেশি ইন্সপায়ার্ড, আমার থেকে তার বাবার থেকে বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছিল। এবার হয়ে যখন ঢোকেছে তখন সে আবার আফসোস করছে, পরে অন্য জায়গায় অন্য ব্যবস্থা সব হলো, সেটা আলাদা, সব তথ্য আমি আসলে বলে ফেলি, সব বলা জায়গা। যাই হোক, ঘটনাটা হচ্ছে যে তুমি জুডিশিয়ালের জন্য কোন মাত্রায়, কোন ডিগ্রিতে রেডি। তোমার রেডিনেস যদি কম হয়, তার জন্য কি পিএসসি তোমায় কোনোভাবে সিম্প্যাথি দেখাবে, দয়া দেখাবে? যারা বুঝার তারা বুঝার, ওই 100টা আছে, ওই 200টা আছে। যারা টাইগার বা জঙ্গল কাছে, ওরা কি তোর জন্য খারাপ লিখবে? ওরা কি তোর জন্য পড়া ভুলে যাবে? ওরা কি রিভিশন করবে না? ওরা কি আনসার দেবে না? তো আমি যদি মার্কেটে 100খানা টাইগার পেয়ে যাই, আমার তো 54টা লাগবে, তাও 25টা। দেনা ঝন্ড ভর के फॉर्म फिलअप कर ना, কিছু না হলে লাখখানেক তো ফর্ম ফিলআপ হয়ে গেছে 23-এ, 24-এর তো কিছু না হলে লাখ ফর্ম ফিলআপ হবে না ভাই। হ্যাঁ, আমার দরকার কত? আবার 104 25টা দরকার, এদিকে ওদিকে যেবারে আসবে। তো তার জন্য কি বাজারে এলিমেন্ট নেই? আমরাই কি সের? আমরা কি সের হতে পেরেছি, বা আমরা কি সের হওয়ার জায়গায় আছি, না শিয়াল হয়ে আছি, না নেড়ি কুকুর হয়ে আছি, না বুলডগ হয়ে আছি, অ্যালসেসিয়ান হয়ে আছি? তো বুঝতে হবে, তাই তো রে? সিংহ 4 পায়ে, নেড়ি কুকুরও 4। আমি যদি ভাবি যে বারকি আমাকে টাইগার রং করে দিলে হবে না। টু রিয়েলাইজ ইউর পাওয়ার, তো রিয়েলাইজ ইউর পাওয়ার, কে তোকে রিয়েলাইজ করাবে? আমি করাবো। কিভাবে? তুই আমায় চ্যালেঞ্জ করবি, স্যার টেক দ্য চ্যালেঞ্জ। কি রে ভাই, স্যার কনস্টিটিউশন ছাত্র করে এসেছি, আপনি লাগান কনস্টিটিউশন থেকে আমাকে বোল্ড দাও, আমি তোকে বোল্ড করতে পারবো না। কনস্টিটিউশন থেকে স্যার কোশ্চেন লিখতে দিই, আমি লিখতে দেবো, তোকে অপ্রতিরোধ টাইমের মধ্যে, সময়ের মধ্যে ঝাঙ্কুরা পাচ্ছিস। তোকে আমি একটা বলে দিলাম হিন্দু, বা বলে দিলাম মহাভারত, বা বলে দিলাম তোর কনস্টিটিউশন, বা বলে দিলাম বিএনএস বা বিএনএসএস বা সিআরপিসি, সিপিসি, আইপিসি, যে কোনো একটা জায়গা। স্যার এটা আমি ছাত্র, এখান থেকে 10টা কোশ্চেন আসলে আমাকে আপনি আটকাতে পারবেন না। এইটুকু হয়েছে, এইটুকু কনফিডেন্স আছে যে স্যার আমাকে সিপিসিতে আপনি টলাতে পারবেন, কি হিন্দুতে টলায়, কনস্টিটিউশন বিএনএসএস এ স্যার টলাতে পারবেন না, সিআরপিসি, আইপিসি তে স্যার টলাতে পারবেন না। একটা চ্যালেঞ্জ কর আমার সঙ্গে, তবে তো তৈরি রে ভাই, তবে তো 95-এ আমি উঠবো।
আমার কাছে কথা হচ্ছে তোদের প্রথমে ছেড়ে রেখেছিলাম, চল আগে গুছো, লাটাইয়ের সুতো গুটো, কিন্তু এবার গুটোতে গুটোতে ক্লাস হচ্ছে, সম্ভব হচ্ছে, কিন্তু এবার তো ফোর্সটা লাগা রে ভাই। আমার যদি না, আমি এই যে ও ওর ওকে লিখেছে, আমি ওকে বলছি নিট ফর নিট জিরো, ও নিজে যায় লিখেছে করে, আমি বলছি না মিথ্যে লিখেছে, লিখেছে করেছে, কিন্তু রেজাল্টটা কি ডেলিভার হবে এখন? কি বলছি বোঝা যাচ্ছে তো? সবাই পড়ছি, সবাই, আরে কতটা পড়েছি কি পড়েছি ডেলিভার কর। চ্যালেঞ্জের জন্য চল, তোদের আমি তো পাঠিয়ে দিতেছিলাম, সব কেস জাজমেন্ট পাঠিয়েছি, 24-25 পাঠিয়ে দেখেছি তো, কবে আসবি বল? টার্গেট রে, দেখে তোরা টার্গেট দে আমাকে, যে স্যার আর বাদ দে, কি বলে, আমরা এটা হচ্ছে সব রকমের গাধা গরু কুকুর বিড়াল ছাগল চারপেয়ে সবরাই বলছি আমরা, ঠিক আছে? সেখানে কারোর উপর কারোর ভরসা করতে হবে না, যে কেউ ইন্ডিভিজুয়ালি টার্গেট দে, স্যার নেক্সট উইক বিফোর কালী পূজা এন্ড ভাইফোঁটা, দ্যাট ইজ মাই টার্গেট and goal to be achieved after Kali Puja. আমি স্যার এটা দেবো, কি দেবো না স্যার 23-24 পুরো জাজমেন্ট দেবো। আপনি যে 50টা এসে দিয়েছেন, সেই 50টা এসে যে কোনো দিন লিখতে বলবেন, সেই এসেটাকে আমি আপনার সামনে নামিয়ে দেবো উইদিন 15 মিনিটস। কারণ আমাদের 4-5টা কম্পালসারি পেপারে ইংলিশে এসে লিখতে হবে, যেগুলো লিগ্যাল ওরিয়েন্টেড এসে আছে সব, তো সেই এসে গুলোর মধ্যে আমি টপিক দিয়ে দিচ্ছি, সে দেওয়া আছে অলরেডি, আমি একবার রিপোর্ট করে দেবো। ওই টপিকের যে কোনো এসেটা দিন স্যার আমার রেডি করা আছে। তোরা যদি স্পুন ফিডিং চাস আমি স্পুন খাইয়ে দেবো, কিন্তু স্পুন ফিডিং খাইয়ে দিলে যেটা তোদের সমস্যা হবে। একটু কথা বলবি, তারপরে যার যার প্রশ্ন শুনবো। কোশ্চেন আমি এসে দিয়ে দিলাম, আমার 50টা এসে স্যার কালী পুজোর মধ্যে রেডি হয়ে যাবে। আমার স্যার কনস্টিটিউশন, বিএনএস বা যা সিআরপিসি বা আইপিসি সিপিসি যেটা লোডেড আছে, সেগুলো স্যার আমার শেষ হয়ে যাবে, ওখান থেকে আমি বোল্ড আউট হবো। আর স্যার আপনি আমাকে ডেলি 4টে করে কোশ্চেন লিখতে দেবেন, উইদিন টাইমিং আপনি আপনাকে লিখে আপনাকে আমি টেলিগ্রাম করবো, আনসার তো আমি দিয়েই দিই, ঠিক আছে? বোঝা গেল? এর পার্টের পরে রিজনিং যা হচ্ছে সেখানে তো কাউন্টিং হবে, সেখানে নাম্বার ক্লিক করলে তো যাবে, কিন্তু আমার যেটা বেস, আমি প্রিলিমস এরটা নিয়ে শুধু বসে আছি, আমার মেন্স, আমার অপশনাল কোথায়, আমি তার জন্য কতটা রেডি, এবং এই রেডিনের জন্য দরকার হলে একটা বছরের কোশ্চেন না দেখে, যেটা দেখিনি কোনোদিন, এটা নিয়ে বসে পড়, চল 2009 সালের কোশ্চেন দিয়েছি, চল বস, আউটলাইন হয়ে যাবে। সিআরপিসি আছে ভাই, বিএনএস নেই, বুঝতে পারছি কথা? এবং পরীক্ষা দেওয়া মানে কিন্তু এই নয় যে আমি স্যার শুধু প্রিলিমসটা দিয়ে দিলাম, প্রিলিমসও দেবো, তার অপশনালও দেবো, তার কম্পালসারিও দেবো, মেন্সেরও সবকটা দেবো, যে পুরো একটা এক্সাম, মানে জুডিশিয়ালের পুরো এক্সাম আমি কমপ্লিট করে স্যার আপনাকে আমি দিচ্ছি, এই কনফিডেন্স আছে। এবং 19 নিচে স্যার আমার নাম্বার নাম, এটাকে বলে প্রিপারেশন। যেদিন যাবি কলার তুলে যাবে। আমার কটা দরকার? আমি দেবো। আচ্ছা, হ্যালো, দরকার সিট আমার, আমি স্যার কালী পুজো তো 21 তারিখে, কথা বলছি, আমি সবার টার্গেট দিচ্ছি। আমার পরীক্ষা, আমার সিট কটা দরকার? একটা, তো ওইটা আমি পাচ্ছি কি করে? ওই সিটটা পেতে গেলে আমার কত লাগবে? আমি আমার ডিসাইডার, আমি আমার এক্সামিনার, কত লাগবে? 90 প্লাস, আমি 90 এর নিচে নামবো। তার জন্য আমার হাতে কি কি, আমার যুদ্ধ হতে যাচ্ছিল, যে দেখছিলি S-400 হচ্ছিল যখন, সব যুদ্ধ, তোরা ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, কি কি অস্ত্র ভারতের আছে, কি কি পাকিস্তানের আছে, খুব পড়াশোনা করেছিস, করেছিস না? টিভি 9-এ, রিপাবলিকে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, তো নিজের ভাড়ার কি অস্ত্র আছে একদম ক্যালকুলেশন করেছিস? তোর কি কি অস্ত্র লাগবে বল? এসে লাগবে, ভাত সম্প্রসারণ লাগবে, হ্যাঁ আমি একটু আবেগে যাচ্ছি, ও বাংলা ভাষায় রচনা, সাম্য সম্প্রীতি, ঋতুপর্ণা ম্যাম প্লিজ মিউট করে দিন। ইংলিশের যে টপিক, সেই টপিকে আমার মোটামুটি রচনা হতে পারে কত রকমের টপিকে, যেটা আমি আজকেই বললাম, এখনই যেটা বললাম, সাম্ভার টপিক হতে পারে, তোর জ্ঞানবাপীয় টপিক হতে পারে, ডেইলি খবরের কাগজের এডিটোরিয়ালটাই টপিক হতে পারে, আমি রাইটার রক, হ্যাঁ, উত্তরবঙ্গ টপিক হতে পারে, হ্যাঁ, ল্যান্ডস্লাইড হতে পারে, ফ্লাড হতে পারে, ভূমিকম্প হতে পারে, পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল, অ্যাপলিটিক্যাল, কনস্টিটিউশনাল, যে কোনো কিছু হতে পারে। তো আমি কতগুলো এসে ফাটানোর জন্য মোটামুটি লেগে গেছি।
আমাকে এখন কোন টপিক তুই নিজে লিখে দে যে স্যার এই টপিকে আমাকে এসে দিন, আমি ফাটিয়ে চৌচির করে দেবো। এরকম কোন টপিক আছে কেউ দয়া করে বোর্ডে এসে লিখবি যে এই 4টে টপিকের উপর স্যার আমি ফাটিয়ে চৌচির করে দেবো, 4টে এসে। আই চ্যালেঞ্জ ইউ যে 4টে এসে টপিক লে, যে এই 4টে টপিক প্রিভিয়াস হোক, এই হোক, তাই হোক, মানে প্রিভিয়াস ইয়ারেও আসা টপিক হোক বা এবারে নতুন আমি টপিকে, এই টপিকটা স্যার আমাকে দিন, আমি ফাটাচ্ছি, আমারই টপিক, আমি তোকে ফাটাতে পারবি না, তাহলে পুরো জিরো। দেয়ার একটা স্যার কোশ্চেন এই বইগুলো ছাতু সরিয়ে দিন, আমার হয়ে গেছে, এটা আমার অস্ত্র। তাহলে দেয়ার একটা অস্ত্র, এসে একটা অস্ত্র, ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার একটা অস্ত্র, কেস স্টাডিজ এন্ড জাজমেন্ট একটা অস্ত্র। এই যে আমার অস্ত্র শস্ত্রগুলোকে আমার কোনটা স্থান দেওয়া হয়ে গেছে, আমি কি এখন বলতে পারবো 23-এর কথা বাদ দে, 24-25-এর অল জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট ইউ হ্যাভ রেডি? অন্তত সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্টটা তো অন্তত ধর্মাই না, বাকি আবার মাদ্রাস হাইকোর্ট, অমুক হাইকোর্ট, তমুক হাইকোর্ট ধরলে তো ঘেড়ে ঘটনা করে ফেলবি, দিল্লি এলা আবার ধরে নিলে। কিন্তু আসতেই পারে, কেউ তুমি কিছু বলতে পারবে না। মানে যত হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সমস্ত জাজমেন্ট তোমার সিলেবাসে আছে, ঠিক আছে। কিন্তু আমি বলছি যদি সামারাইজ করে বলি, ও ক্যালকাটা হাইকোর্টের আর সুপ্রিম কোর্টের 23-24-এর সবকটা জাজমেন্ট কি আমার রেডি আছে ভাই? রেডি আছে? তাহলে অস্ত্র শস্ত্র খালি, আমার এসে খালি, দেয়ার কোনো একটা রেডি আছে যে স্যার এই নিন পিএনএসএস, এই নিন সিআরপিসি, এই নিন আইপিসি, কনস্টিটিউশন, পুরো আমি খালি হয়েছে নেই। তাহলে আমি 5 লাখ বা 1 লাখের মধ্যে 25-এ আসবো কি করে? আর 25-এর আগে যে 500 জন বসে আছে সেই 500 জনকে বিধবো কি? অতএব পড়াটাকে করতে হবে ব্যালেন্স শিট। আমি বারবার বলি ব্যালেন্স শিট বুঝিস? ব্যালেন্স শিট পাড়ার পুজো করেছিস? পাড়ার কোনো সরস্বতী পুজো করেছিস? চাঁদা তুলেছিস স্যার 100 টাকা, ঠাকুর কিনেছি 30 টাকা, এগুলো করেছি কলেজে 100 টাকা, দুদিকে মেলাস তো? একটা বাড়িতে গিয়ে সপ্তাহ কেটে দিবি, এরকম দাঁত দিবি, যে বাড়িতে দিবি তোর কি কি লাগবে আজকে বলে দিয়েছি, বুঝে গেছিস? বুঝেছিস? এবার ডান দিকে টার্গেট দিবি 15 দিন, 15 ডেজ। এখান থেকে কতটা মাল এদিকে কনভার্ট করবি সেটা নিজে লিখবি। বোঝাতে পারলাম? বলে এখানে লিখলাম কনস্টিটিউশন, হ্যান ত্যান 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 সব লিখলাম। এখান থেকে আমি এই 3টে নিলাম 15 দিনের জন্য, ঠিক আছে? আর কিচ্ছু ঘাটবি না, আর কিচ্ছু ছুবি না, ওই খামচে পড়বি, কিচ্ছু শিখবি না। ওই 3টে ধরলি, 3টেকে ছাতু করলি, এদিকে নিয়ে গিয়ে লিখলি যে এই 3টে স্যার আমি কমপ্লিট দিয়েছি। হলো কিনা? যদি নিজেরা জাজমেন্ট করতে পারিস, আমার কাছে এসে বলবি স্যার এই 3টে আমার কমপ্লিট, আপনি আমাকে জাজ করুন যে আমার কমপ্লিট হয়েছে। আপনি আমাকে ডেসক্রিপটিভ লিখতে দিন, আপনি আমাকে এমসিকিউ দিন, আপনি আমাকে ভার্বাল কোশ্চেন করুন বা এগুলো ডিসকাশন করুন, আই এম রেডি ফর দিস 3 টপিক। হয়ে গেল ব্যালেন্স শিটে। এবারে এই 3টেকে ভুলতে না দেওয়ার জন্য প্রত্যেকদিন তখন আবার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ওটাকে দিয়ে রাখা হবে টপ আপ। এইটাকে এই যে 3টে আমি পেলাম, রেফারেন্সটা শুকিয়ে গেল, এইখানে যে আমি এখান থেকে পুরো আমি লিস্ট করলাম আমার কি কি লাগবে, সেখান থেকে 3টেকে আমি তুলে নিয়ে এখানে ফেললাম, কমপ্লিট হলো 15 দিনের টার্গেট। 15 দিনের টার্গেটে যেটা রইলো সেটার জন্য প্রত্যেকদিন আমি কত ঘন্টা দিয়ে রাখবো? 2 ঘন্টা রিভিশন, ঠিক আছে? পরের 15 দিনের টার্গেট কি? আবার এখান থেকে 2টো হোক, 1টা হোক, আবার এদিকে গেল। তাহলে আমি বুঝতে পারছি এখানে আমার টোটাল কি লাগবে। আগে কি লাগবে, আমাকে কি রেডি করতে হবে সেটা জানিস? মাঠে নামছিস, অপোনেন্টের কাছে কি কি অস্ত্র শস্ত্র আছে আগে জানা হয়। পাকিস্তানের হাতে কি আছে, রাশিয়ার হাতে কি আছে, আমরা কতগুলো যুদ্ধ বিমান, ওদের কতগুলো যুদ্ধ বিমান, কি ইন্টারেস্টের সঙ্গে করছি। কিন্তু পিএসসির হাতে কি আছে তোর জানা আছে? এখনো জানো নেই? পিএসসি কি কি করতে পারে জানা আছে তো? কি কি ঘাটতে পারে, কি কি জায়গা থেকে অ্যাটাক করতে পারে, সবকটা সিলেবাসে যা আছে সেটা টোটালটা, তার টোটাল দেয়ার একটা, সেখান থেকে ডেপথ ডেসক্রিপশন অ্যানালিসিস যে কোনো জিনিস আসতে পারে। অতএব সিলেবাসটা পুরো আগে এখানে ছেপে দিবি, প্রিলিমস মেন্স অপশনাল ছেপে দিলি, প্লাস যেটা দেখে দিবি সেটা হচ্ছে যে কম্পালসারি পেপারের যেটা আমাদের ইংলিশ আর বাংলার যে পেপারগুলো আছে সেটা হচ্ছে এক্সট্রা। বাকি সিলেবাস পুরো ছাপা হয়ে গেল। এবারে মনে কর এখান থেকে কনস্টিটিউশন তুলে নিয়ে রেখে গেলি, তারপরে কনস্টিটিউশনের কি গেল, সব সেকশন গেল, সব পার্ট গেল, সব শিডিউল গেল, হয়ে গেল না?
হ্যাঁ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আর্টিকেলস তো বলে দিলাম, আর্টিকেলস গেল, শিডিউল গেল, পার্ট গেল, হয়ে গেল। কেস ক্লজ এতক্ষণ পরে বুঝলাম, মারতে মারতে অ্যামেন্ডমেন্ট বের হলো। তাহলে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট গুলো তার সাঙ্গ পাঙ্গ সেগুলো গেল, যতগুলো অ্যামেন্ডমেন্ট আছে রেডি আছে। জুডিশিয়াল বুঝবো, জাজ হবো, আর খাওয়াবো, জজের বাড়ির ট্যাগলাইন লাগাবো, নীলবাটি হুটার ঘুরবে, সামনে পুলিশ পেছনে পুলিশ, মে লর্ড মে লর্ড মাই লর্ডশিপ বলবে, আমি কালো গাউন পরে চেয়ারে বসবো, আমার চেয়ারটা টেনে দেবে, আমি বসে পড়বো, নাপবো, লালবাতি নীলবাতি ঘুরবে, কেউ কিছু বলার নেই, সিএম আমাকে ডাকার নেই, আমি সিএম কে ডাকবো, কেউ আমার কিছু বলার নেই, পাড়ার কোনো নেতা দাদাগিরি করতে পারবে না, কোনো পুলিশ দাদাগিরি করতে পারবে না। শুনতে কি ভালো লাগছে? কিরকম লাগছে? যে লাইফটা পাওয়ারটা কিরকম লাগছে? পুলিশ তোকে দাদাগিরি করতে পারবে না, নেতা দাদাগিরি করতে, সিএম দাদাগিরি করতে পারবে না, সারা মানে রাজ্যের তুই বস হয়ে বসে থাকি, তাই তো? শুধু একমাত্র রাষ্ট্রপতি গভর্নর লেভেল থেকে ইমপিচমেন্ট আছে, তাও আস্তে আস্তে তো কতদিন লাগবে জানি না, কিন্তু তখন রংবাজ, সব থেকে বড় রংবাজ কে? এদের তো তাও 5 বছর ছাড়া পরীক্ষা দিতে হবে, ভোট দিতে হবে, হারা যেটা সিপিএম বিজেপি কংগ্রেস, একবার সিটে বসে গেলে আর কোনো চাপ আছে? ফুল রংবাজি চলবে রিটায়ারমেন্ট পর্যন্ত। রিটায়ারমেন্টের পরেও শুধু একটা লাগে আইটিডি জাজ লালপুর গাড়ি কেউ ছিঁড়ে দেখবে, পাওয়ার উপরে লাল নীল বাতিটা ঘুরবে, সামনে আবার উপর সিভিল, ওখান থেকে হায়ার জুডিশিয়ালে চলে যাবো, সুপ্রিম কোর্ট চলে যাবো, ভাবতে পারছিস? রংবাজ টু দি পাওয়ার ইনফিনিটি। ভারতবর্ষের এখন সব থেকে বেশি রংবাজি কোথায় চলছে বুঝতে পারছো তো? সবাই ভয় পায় কাকে, বুঝতে পারছো তো? এই যে 26,000 কিরকম গপ করে খেয়ে নিলাম, বুঝতে পারছো? হ্যাঁ, কেউ আটকাতে পেরেছো? আবার 32,000 খেয়ে নেবো, যা হবে যা বলে দেবো, শেষ কথা, আমার কথা শেষ কথা। এটা কি এত ইজি রে গাধা? এত সোজা, এত ইজি? যেখানে পিএইচডি অ্যাপ্লাই করে কনস্টেবল আর গ্রুপ ডির জন্য, সেখানে ভাবছিস জীবনটা এইভাবেই হয়ে যাবে, এইভাবেই সব করে রিল হয়ে যাবে, এই রিলে রিলে জীবন চলবে? হ্যাঁ, কোনো ডিটেলিং নেই। তাহলে কনস্টিটিউশনটাকে টোটাল আমি তুলে নিয়ে এসেছি, খতম করেছি, এর জন্য প্রত্যেকদিন 2 ঘন্টা রিভিশন দিচ্ছি। পরের 15 দিনের টার্গেট কি? এবার তোর টার্গেট যদি হয়, আমাকে পরীক্ষার টার্গেটে ধরতে হবে। পরীক্ষার টার্গেট কি ধরবো? অন্তত জানুয়ারি ধরি বা ফেব্রুয়ারি ধরি, ডিসেম্বর আমি মোটামুটি ভোগ করছি না। যদি তোদের 31 ডিসেম্বরই দাও, তাহলে তো আরো চাপ বাড়বে। মানে এটা 31 ডিসেম্বর, তাহলে 31 ডিসেম্বর দিলে আমি কবে? অক্টোবর, 1, 2, 3 অক্টোবর, হাতে সময় 3 মাস। দিনে কটা 15 আসে? 15 দিনের কটা ডিভিশন আছে? আরে প্ল্যানিং স্ট্র্যাটেজি কোথায় তোদের? 3 মাসে 15 দিয়ে ভাগ করলে কটা ডিভিশন আছে? 6টা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছিস? তাহলে 6টা 15 দিন 15 দিনে তুই ডিভিশন পাবি। সেই 6টার মধ্যে এই পাশের বাদিকের পুরো লাইবিলিটিটাকে নিয়ে গিয়ে অ্যাসেটসে ঢোকাতে প্ল্যানিং একটা আর্ট চার্টে রেডি করতে পারবি? আগে আর্ট চার্টে রেডি করে যেখানে সুবি খাবি থাকবি সেখানে আগে চিপকে দে যে এইটা না হলে জুডিশিয়ালের পরীক্ষা দিতে যাবো না। সেইখানে করার জন্য এই যে 15 দিনে যেটা ঢোকাচ্ছিস সেইটা হচ্ছে কিনা আবার সেটা জাজমেন্ট হবে যে আমি 15 দিনে 6টা 15তে পুরো জিনিসটা এনে ঢুকিয়ে দিয়েছি এবং এটা আমি 3 মাসে কি 4 মাসে শেষ করতে যাচ্ছি এবং সেটা শেষ হচ্ছে এইটা লক। এই দেখেছিস কেবিসি কনমানেগা করোড়পতি দেখেছিস? কি দেখেছিস কনমানেগা করোড়পতিতে? লক কিয়া যায় কি বলে? ভাইও বহনও বলে না, কি বলে? না ভাইও বহনটা আসলে হয়ে গেছে, বুঝতে হয়ে গেছে। তো কি বলতো অমিতাভ বচ্চন? এটা বলতো লক কিয়া যায়, শিওর কম্পিউটারে কিভাবে ডাউনলোড করে পুরো এসব ভুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার ছিল সব বলে। তাহলে তোকে এরকম জিজ্ঞেস করতে হবে তো লক কিয়া যায় মানে কি ফাইনাল এন্ড একদম লক করে করে এগোতে পারবি 15 দিন করে, তবে জুডিশিয়াল নিয়ে স্বপ্ন দেয়, তবে জুডিশিয়ালের পরিগুফ। কোথায় আছি স্যার? কি ভাবছিলাম স্যার? লাল বাতি নীল বাতি, পুলিশ আর পাওয়ার আর স্যালারি আর 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 বাকিটা ভেবে নিয়েছি। হ্যাঁ, আগের প্র্যাকটিস ভাবিনি, পেছনে কি পাওয়ার একদম ভেবে নিয়েছি স্যার। লাইফটা পুরো হই হই করবে, লাইফটা পুরো গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে, কিন্তু তার আগে যে কতটা পুড়তে হবে সেটা আর ভাবিনি স্যার। ও স্যার বাহ, একবার জাজ
আলোপুর জিয়া লালবাতি কি পাওয়ার কি রংবাজ, তাই তো? এটা ভেবেছি ভালো হয়েছে, প্রত্যেকে তোর মতন ভেবে ফর্ম ফিল আপ করে দিচ্ছি। কত টাকা নিয়েছে? 200 টাকা, 400 টাকা, কত টাকা নিয়েছে? 14 দাও, সবাই বলে দিয়ে 200 টাকা, কি আছে দিয়ে নিয়েছি। ফর্ম ফিল আপ করার সাথে সাথে স্বপ্ন শুরু। হ্যাঁ, হাইপোথ্যালামাস, লিবিডো, অপথালমো, তিনটে জায়গা থেকে সোজা রিঅ্যাকশন শুরু হচ্ছে। কি হাসি! শুধু শুধু ফর্মটা ফিল আপ করেছি, জাজের লাইফস্টাইল, রিলস অন জাজ, জাজের অ্যাম্বাসাডার গাড়ি, লাল বাতি গাড়ি, পাওয়ার, ও আর সব জাজদের দেখছি, আর আমি ওইখানে, আমি ওই সিটটায়। হ্যাঁ, আর যারা নিজেকে ক্ষেত করছে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 4 বছর ধরে, তারা কি করছে? স্বপ্ন না দেখে নিজেকে ক্ষেত করছে। ক্ষেত এই ক্ষেতটা কর, স্বপ্ন দেখারা ওই স্বপ্নই দেখবে, তুই গিয়ে টপাং করে চেয়ারে বসে পড়বি। আসল কাজটা কর, নিজের ব্যালেন্স শিট রেডি কর, লাইবিলিটিস রেডি কর, অ্যাসেট রেডি কর, অ্যাসেট জাজমেন্ট কর। অর্থাৎ আমার এটা টোটাল ধার বাকি, তোর জুডিশিয়ালের জন্য এটা পুরো ধার বাকি, তো পুরো সিলেবাসটা ধার বাকি। সিলেবাসটাকে অ্যাসেটসে কনভার্ট করে আমাকে বল লক কি একটা লিখে দে। এখানে কেউ रम डालो दोनों, कोई मौजूदा लाइक या नहीं, यहाँ लिख के दिखा। लाइब्रेरी साइट पे एसेट्स में एक लिख के दिखा ना कि सिलेबस का ये चीज मेरा कंफर्म हो गया सर, चलो लिख के दिखा। जुडिशियल देने जा रहा है, क्या बात है भाई? लाइब्रेरी साइट का तो एक चीज हमको लिख के दिखा कि यहाँ हमको कर दिया। ও স্যার, कोई বুঝতে পারছিস? হয়ে যাচ্ছে বাবা। তাহলে আগামী 3 মাস আমাদের কি টার্গেট হবে? যে যার বাড়িতে লায়াবিলিটিস আর অ্যাসেটস এর আগে ক্যালেন্ডার রেডি করো, এবং ক্যালেন্ডারটাকে করে জাজমেন্ট করো। আমরা ক্লাসে আসছি কি করতে? ল শিখতে, ল করতে, 3 বছরের ল গ্র্যাজুয়েট হতে, এলএলবি করতে। আমরা জিনিসটাকে ব্রাশ আপ করছি, পড়াচ্ছি। স্যারেরা ম্যাডামদের কাজ হচ্ছে লটাকে আরো অ্যাক্সিলারেট করে দেওয়া, আরো লিভারেজ করে দেওয়া, জিনিসটাকে আরো ডাইলিউট করে দেওয়া। কিন্তু আমাদের পরের স্টেজের প্রিপারেশনটা কোথায় থাকে? তোমরা তো সবাই ল গ্র্যাজুয়েট রে ভাই, আমি তো ল পড়াতে আনিনি তোমাদের এখানে। তো ল পড়ে ল গ্র্যাজুয়েট হয়ে এখানে এসছো, আমি কি ল পড়াতে শেখাতে এসেছি এখানে? তাহলে আমার এখানে যেটা হচ্ছে কারখানায়, সেটা হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড সাপ্লাই এন্ড ডিমান্ডের গল্প, তাই তো? তাহলে আমার এই কারখানায় আমরা কি করব না, ঠিক টার্গেট রেডি করব, টার্গেটকে অ্যাচিভ করব, টার্গেট ডেলিভার করব। একটা সেলসম্যানেরও মাসে 10,000 টাকা মাইনে পেতে গেলে টার্গেট সেলস করতে হয় তো। হ্যাঁ, একটা সেলসম্যানকেও জীবনে কয়লা হতে হয় তো। তোদের একটা মক্কেল পেতে গেলে জীবনে কয়লা করতে হয় তো। সেখানে কয়লা করছিস, অথচ জুডিশিয়ালের মধ্যে পরীক্ষার জন্য কোনো টার্গেট নেই ভাই। সেলসের একটা টার্গেট থাকে, তোর ল পড়েছিস, পড়াশোনা করছিস, জুডিশিয়ালের জন্য কোনো টার্গেট নেই। আছে? সত্যি করে বল, বুকে হাত দিয়ে তোরা বল, আছে? তোর আছে টার্গেট? নেই? তোর আছে? কারণ নেই আমাদের, এটা ফ্যাক্ট। যে আমরা একটা সেলসে কেন বলতো, বস সেখানে টার্গেট করে দিয়েছে 2 লাখ টাকার ব্যবসা দাও, নইলে মাইনে আটকে দেবো। আমাকে এবার সেই জায়গায় অবতীর্ণ হতে হলো 1 মাসের পরে, যে এবার টার্গেট তোদের আমি ফিক্স করে দিলাম। যদি টার্গেট অ্যাচিভ না করতে পারিস, আমি কিন্তু ওখানে ব্লক করব। ব্লক করবো মানে কি? তোকে বারবার আমি হার্ট করব এবং তোকে বুঝিয়ে দেবো ইউ আর নট এন্টাইটেলড। এটা পাওয়ার জন্য তুমি এন্টাইটেল নয়। তোমাকে বারবার আমি হীনমন্যতায় ভোগাবো, বারবার আমি ডিপ্রেসড করাবো। কেন? কারণ আমি আজকে মোটিভেট করে দিয়ে গেলাম। এই মোটিভেশন যদি তোমার কাজে না লাগে, তাহলে কি আর তোমার মধ্যে কোনো অস্তিত্ব আছে? অতএব তোমাকে বারবার ডিপ্রেস করাবো যে তুই আর নট এন্টাইটেলড টু বি আ জাজ। আমার টার্গেটকে আমি যদি না অ্যাচিভ করতে পারি, আমার টার্গেটটাকে তো আমাকে বাকিদের থেকে অ্যাচিভ করে 90% এর কাছে নিয়ে যেতে হবে। যা লাগবে আমায় বলো, আমি তো দিয়ে রেখেছি, জাজমেন্ট দিয়ে রেখেছি, এসে দিয়ে রেখেছি। দেয়ার একটা আমি দিতে পারবো না ভাই, দেয়ার এক দেওয়া আছে, পরীক্ষার রোজ নেওয়া হচ্ছে। ভালো স্কোর করতে পারছি না কেন? নিজে করতে লজ্জা নেই যে আমি যা স্যার স্কোর করেছি আমার 90% হচ্ছে না স্যার, আমি নিজের গালে দুটো করে থাপ্পড় মারি, হ্যাঁ, কান ধরে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকি। আমি তোদের পড়াবো? এই বয়সে পড়াবো? বেঞ্চির ওপর দাঁড় করাবো? কি করবো? তা আমি ওই যে মক টেস্টটা দিচ্ছি 90% কেন পাচ্ছি? কেন পাচ্ছি? আমি অন্য গ্রহ থেকে দিয়েছি, অন্য বই থেকে দিয়েছি, দেয়ার একটা বাইরে থেকে দিয়েছি, তাহলে আমি কেন 90% পাচ্ছি না? আমি এতদিন চ্যালেঞ্জ নিয়ে আমি শুনছি, আমি তোদের রোজ নাম্বার শুনি, কে কত পাচ্ছিস, সব ওই আটকে আছিস 50% এর গড়টায়। ওই যেটা বললো 30, 40, 50 আতি পাতি হাতিরা সবাই পাবে, ওটাকেই খুশি।
ওটা থেকে 60-70 উঠলেও আমি খুশি হব না। আমি সেদিন খুশি হব যেদিন 100টা কোশ্চেন আমি রেডি করবো আর তুই আমাকে স্যার নিন আপনার মুখে ছুঁড়ে মারলাম 90-95। সেই দিন আমি বলবো হ্যাঁ তুই বলতে পারলাম না বাপের বেটা বাঘের বাচ্চা এইসব বললে আমার ভালো লাগে, ঠিক কিনা? কবে হবে সেটা? 100টা কোশ্চেন আমি সেট করবো, 90 আনসার পাবো, আর কোশ্চেন আমি হেভি টাইট করে করবো। এইরকম তো দম হবে রে ভাই, সেই জন্য তো এখানে এসছি। একাডেমিতে এসে কি ব্যাট ধরা শিখবো? একাডেমিতে এসছি টার্গেট, প্রতিপক্ষ কি আছে আমি দেখাবো প্রতি মুহূর্তে। দিস ইজ ইওর অপোনেন্ট। এই যে আজকে অপোনেন্ট দেখালাম, এই অপোনেন্টকে বিট করতে হবে এবং প্রত্যেক দিন বিট করতে হবে। তার জন্য আমি আজ প্রত্যেকদিন তোকে পক করব, কিন্তু তোকে বিট করে দেখাতে হবে। ওটা তোর সচিন তেন্ডুলকর আর কি যেন বিরাট কোহলি আর এখন যেন কে এসছে তোদের বিজয় তিলক, ঠিক বললাম তো? কি তিলক? ওকে খেলা দেখে কে খেলা? তুই তো বললি খেলা খাওয়া তো করি তিলক বড় যাই হোক, ওর নাম হয়ে গেছে বিজয় তিলক। তোদের তিলক, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরের হয়ে কি তাদের কোচ খেলে দিয়েছে? তাদের কোচ তো খেলতে পারেনি কোনোদিন, কোচ রেডি করেছে। আমি তোদের রেডি করে দেবো, কিন্তু মাঠে গিয়ে তোদের ওই তিলক বর্মা, বিরাট কোহলি, সূর্য কুমার আর সচিন তেন্ডুলকর হয়ে আসতে হবে। দ্রোণাচার্যের চেলা অর্জুন আর কর্ণ এরাই কিন্তু হয়েছে, কর্ণ না এগুলো, সরি এগুলো সূর্য মানে ওই কর্ণ ছিল, এগুলো বড় আঙুল কেটে দিয়েছিল, এখানে কেউ বড় আঙুল কাটবে না। কিন্তু অর্জুনের জন্য আজকে দ্রোণাচার্য গ্লোরিফাই। তো আমি তোদের কোচ হিসেবে আমি বলছি তোদের তিলক বর্মা থেকে তেন্ডুলকর, বিরাট কোহলি আমি বানিয়ে দেবো এবং যে লেভেলে বানাবো। বিয়াসিও পরীক্ষার হলে যদি গলার উঁচু থাকবে এবং কনফিডেন্সের টক টক করবি, যদি আমার কথা শুনে খাটিস, যদি খাটতে পারিস, পরীক্ষার হলে যেদিন ঢুকবি সেদিন বুঝতে হল তো পুরো ফাঁকা হবে। একা কোশ্চেন 30 মিনিটের মধ্যে আমি লেভেল করতে বেরিয়ে আসবো। যে লেভেলের আমার কাছে এমসিকিউ আসুক এইরকম হবে। কোশ্চেন পেপার 1 ঘন্টা আমার লাগবে না, আধ ঘন্টার মধ্যে কোশ্চেন খালি করতে বেরিয়েছি। পুরো হলকে আমি তুক্কা মারবো, পুরো হলকে দেখে যেতে মনে হবে এই কি লোক তার চ্যালেঞ্জ করবি। তো একটা লয়ের বন্ধুকে একদিন এটা নিজের কনফিডেন্স করে বলতো এই কোশ্চেনটা কি, যেটা বলেছি সেটা ওকে বলবি তুই একটা জিজ্ঞেস করছিস, তুই আনসার দে। যখন দেখবি ওকে তুই বারবার বিট করছিস আর তোর কোশ্চেন ও বিট করতে পারছে না, তখন তুই কি বুঝবি? কনফিডেন্স। কিন্তু এই খেলা তুই খেলিস না, এই বন্ধুর সঙ্গে আড্ডাটা মারিস না, ভয় লাগে বাবা আমি পারবো না, ও পারবে না, এই ভয় আটকে যাস। কনফিডেন্সে বন্ধু করে চল তো একটা শেয়ার করে বসে কত কোনো একটা এক জিজ্ঞেস কর, বলতে পারি ওকে জিজ্ঞেস করতে হবে না। স্যারের কাছে সবসময় আসতে পারছিস না তো জিজ্ঞেস করতে পারছিস না, বন্ধু বান্ধব উকিল শর্ত আছে চারদিকে ভাই, তাদের একটা ধরে নিবে না। তুই 1 থেকে 100 টাকার মধ্যে যে কোনোটা ধরতো, 4-5টা দিয়ে ধরতো, কেন বলছিস নাকি? আরে না চেষ্টা করছি, দেখি না ওরা কি করে, আমি চেষ্টা করছি, ধর না 100-5টা ধর না। ধরলে উত্তর দিতে পারলি না, তার মানে নিজেকে গালে থাপ্পড় মেরে কানটা নিজে বাথরুমে গিয়ে মুলে ওই আবার 100টা রেডি করে আবার বল ধর পরের দিনে। কি বললাম বুঝতে পারছিস? 1 থেকে 100-এর মধ্যে যে কোনোটা ধরবি, যে কোনোটা আমি পারবো। দিস ইজ মাই প্রিপেয়ারনেস। এখন এরকম প্রিপেয়ারনেস আছে কিছু টার্গেট ওরিয়েন্টেড? কথা বোঝা আসছে কি বোঝা আসছে না? বন্ধুকে ধরাও, বাবা মাকে ধরাও, যা গার্লফ্রেন্ডকে ধরাও, বয়ফ্রেন্ডকে বলো ধরাও, কাজে লাগাও, ইউটিলাইজ করো, প্রত্যেককে ইউটিলাইজ করো। এই সময় তুই যে যুদ্ধটায় যাচ্ছিস ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ আর সেরা যুদ্ধ, এর থেকে বড় যুদ্ধ আর কেউ নেই। আছে কি? ভারতবর্ষের একটা আনএমপ্লয়েড ইউথের জন্য এর থেকে বড় যুদ্ধ কিছু আছে? আর এর থেকে বড় ড্রিম বা এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু আছে? ভারতবর্ষের সেরা সেরা চাকরি আইএস আইপিএস এর থেকেও বড়, হ্যাঁ কি না? আইএস আইপিএস কে সিএম ক্যান স্কোর, ইয়েস নট নো, রাইট? তোকে স্কোর করতে পারবে না। একটা ডাক্তার পার্টির কাউন্সিলর গিয়ে চড়িয়ে দিতে পারবে? তোকে পারবে? তুই তোর পাওয়ারটা বুঝছিস, তুই কি জিনিস হতে যাচ্ছিস সেটা বুঝছিস, আর তার জন্য তোর ডেডিকেশন আর অ্যাফার্মেশন এবং তার জন্য তোর হার্ড ওয়ার্কিংটা কোথায়? জীবনে একবার দিবি, লাস্ট 45 years উইল এনজয় সিনিয়র জাজ আপ টু, আর তারপরে বেরিয়ে তো আবার কি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েও কি, আর তুই একবার বেরোবি মানে তো 7 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, নাকি না? সেটা কি এত সোজা? 130 কোটির দেশের গুরু, আবার পশ্চিমবঙ্গে ডেনসিটি 9.2, এখনো 2011 সেন্সাসে বললাম, তাই তো? এত জনবহুল ঘনবসতিপূর্ণ এলাকায় এত কম্পিউটার, আবার এত এখানটা কি বলে আমরা কালচারালি
মানে বাংলা হচ্ছে পড়াশোনার দিক থেকে সবকিছু এত ব্যাপারটা, সেখানে এত ছেলে, এত কম্পিটিটার, এত লেভেল কম্পিটিটার, তাদের মধ্যে বিট করতে হবে। বাইরে থেকে ছেলে আসছে, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির ছেলে আসছে, ইটস নট আ ম্যাটার অফ সো ইজি জোব। ওই যে তোমরা কম্পিউটারে দেখো, অ্যাপে দেখো, এটা করে নাও, ওইটা করে নাও, এটা করে নাও, এটা করে নাও, জাজ হয়ে যাও, গল্পটাই ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ দেখো না, জাজ হয়ে গেল, জাজ হয়ে যাচ্ছে, এই জাজ হয়ে যাচ্ছে, সব দেখে দেখে রিলে জাজ করে দেয় তো, তুমিও ভাবছো রিলে রিলে জাজ হয়ে যাচ্ছ। হ্যাঁ 10টা পরে ওই 10টাই জীবনে জাজ করিয়ে দেবে তোমাকে। তুমি একটা সালের কোশ্চেন নিয়ে বসো দেখি গুরু। ঠিক বলেছি না ভুল বলেছি? একটা কথা এখনো পর্যন্ত আমরা এখানে কেউ ল পড়তে শিখতে আসিনি, আমার রাইট অর রং? ডাউট ক্লিয়ার করবো, নিজের ডাউট গুলোকে সলভ করবো, অ্যাক্সিলারেট করবো, লিভারেজ করবো, টার্গেট ওরিয়েন্ট করবো, এন্ড beat the opponents or achieve my goals and solve the target, ভদ্রভাবে যদি বলি। আদারওয়াইজ আমার ভাষায় বললে হচ্ছে কচু কাটা করবো, খেতো করবো, আমার পাতি ভাষা এটা। আমি সামনে দেখে নিয়েছি 500টা ছেলে আছে যারা 90%-এ উঠছে, ওই 500 ছেলের দলে আগে আমি ঢুকবো, 90%-এ গিয়ে খেতো করে দিয়ে আসবো, বাকি পেছনে ভেড়ার দল পড়ে থাকবে, ওই তোদের মতন যারা এখন 50, 60, 25, ওই ভেড়া সব থাকবে, আমি 90-এ উঠে যাবো। এইটা হচ্ছে সাবলুটো খেলার প্রথম কাজ। 90-এ উঠতে গেলে কি করতে হবে আজকে আমি বলি, বুঝতে পারছি? এবার বল, কে কি বলছিলি শুনে নি, বল। আর কিছু বলতে হবে কিনা বল, বল কে কি বলছিলি? সুজন কি বলছিলি নাকি স্মৃতি বলছিলি? বস বস। নব্বই 71, 71 মানে হচ্ছে তোর 60%-এর কাছাকাছি, তাই তো রে? হ্যাঁ 63, হ্যাঁ 71, 60%-এর কাছাকাছি গেছিস, 60, 65, not so good। 90-র নিচে কোনোদিন স্যাটিসফাইড হবে না, ক্যান বি ফেল। 90-র নিচে পাওয়া মানে গাড্ডা। তুই কথা বলছিস রে, কি নাম জানো রে বাবু, তো ভুলে গেছি। ও স্কাই জামা, কি নাম? শুভ, শুভ, শুভ। কি হলো, ও 71 না কত পেলো, তুই 43 পেলি, তোর ওর থেকে পুরোনো নতুন, ও তোর পরে এসছে, তুই এখনো সেই গাড়টা খেয়ে আছিস 43-এ, ও তো তবু 71 অব্দি টেনে তুলে নিয়ে যাচ্ছে। তোল তোল তোল, ইয়া লাভলি। এই সব কটাকে কচু কাটা করবি একদম, জিও জিও, দ্যাটস দ্য স্পিরিট, একদম দ্যাটস দ্য স্পিরিট, এইটাই চাই। তুই কত মানা? হ্যাঁ তোর নাম কি জানো? পার্থ, বল কত? কি বাবা, সিডেনে 22 কি করে হয়? এই কোথাও নেই, মহাবিশ্বে মহাশূন্য হারিয়ে যাবি। তোর কি চ্যালেঞ্জ, কবে থেকে ঠিক হবে? তাও 60-এ 22, খুবই খারাপ হচ্ছে। তুমি যেন আমার বার খেয়ে ক্ষতিটাও হয়ে যাচ্ছে, তুমি বার খেয়ে 12টা বেজে যাও না, ঠিক আছে? 90 টার্গেট, তোদের কি খবর রে? সুজন, স্মৃতি, ভাস্বতী, ঋতুপর্ণা, সুস্মিতা, সুমিত্রা, সুমাইয়া। 70 তো হবে না, 190-তে গেলে মনে হচ্ছে তোমার কত, 81, 82, 82, 83 হলে স্টার্টিং। আমি আছি ওয়ারে রেসে, 90-এর নিচে কেউ সিনে থাকবি না, এটা জেনে লিখে বুঝে যা। আমার এই মক টেস্ট এখন এটা হচ্ছে টায়ার 1 মক টেস্ট, এরপরে আর একটু অক্টোবরের পরে টায়ার 2 হবে, তারপরে টায়ার 3 হবে, সেখানে তো আরোই হজম হয়ে যাবে। এ তো পার্টি করছে, এই মক টেস্টটা হচ্ছে পার্টি, মানে জাস্ট তোদের ফাউন্ডেশন এবং ডেপথটা আছে কিনা জানার জন্য, মানে পার্টি প্লেয়ার থেকে জানিস কিনা লটা ঝালাই করার জন্য আমি এই মক টেস্ট দিচ্ছি। এই মক টেস্ট থেকে তোর কিছু আসবে না। আমি এরপরে টায়ার 2, টায়ার 3-তে যখন যাবো, সেই মক টেস্টে আবার 90 পেতে গেলে কিন্তু দেখতেই যাবি, এতেই 90 তুলতে পারছিস না। এটা তো বলে বলে 98 90 পাওয়া উচিত, পরেরটা এসে দেখে নেবো, বুঝে নেবো। এটাকে 90 না তুলতে পারলে পরের মক টেস্ট গুলোতে তোর ছুঁয়ে দেখতে পারবি না, তোর অবস্থা 22 হয়ে যাবে, আর ওর 70 দেখবি 40 সেকেন্ড।
এমনি চ্যালেঞ্জ কর, একটা টায়ার 3 পরীক্ষা নিয়ে নি, এই লেভেলের উপর দেখবি নামিয়ে দেবো কোথায়, একদম শুইয়ে দেবো। হ্যাঁ বল তোরা কে কত পেয়েছিস? দাঁড়া ভলিউম বাড়াই, ভলিউম কমিয়ে রেখেছিলাম। বল। 51 স্যার। 51 গাড্ডা, ডাহা ফেল। আর স্যার 60 তে তো 60 টা কোশ্চেন ছিল 60 তো। তে 51 পেয়েছিস? ও মারাত্মক করে ফেলেছে তাহলে। 60 তে 51 মানে হচ্ছে তোর 54 হয় 90 তে, মানে মোটামুটি ছুঁই চলে গেছে। হ্যাঁ মানে 60 এ তোর 90% হলে তোর 54 হয়। ও কত বললি মানে 51। হ্যাঁ মানে 90 ছুঁই চলে গেছে। বাহ ভালো 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 ভালো। যদিও এটা নিয়ে বেশি কিছু কাঁধ ফাঁধ দোলানোর দরকার নেই, কারণ এটা পার্টি কোশ্চেন হচ্ছে, পার্টি মক টেস্ট। এর পরের টায়ারে টায়ার 3 তে যেদিন পাবে সেদিন আমি আসল বুঝবো সব বাঘের বাচ্চা তৈরি হয়েছে। তবুও ভালো, কিপ ইট আপ। আর কেউ কিছু বলছে না, মানে বাকিগুলো সব গাটা খেয়েছে, আর যে কটা আছে সব গাটা খেয়েছে, এই জন্য কেউ মুখ খুলছে না। হ্যাঁ আমি তো পরীক্ষায় দিইনি, গোল্লা পেয়েছি। হ্যাঁ এটা গ্রুপে পাঠিয়ে দেবো। আর কত পেয়েছিস? আমি গোল্লা। 58। 58 কত? 90 এ না 60 এ? 90। 90 58 ডাহা ফেল গাড্ডা। তুই কত? আরে অনেকে 60 ওরা দিয়েছে না, ওদের সিআরপিসি আজকে ওদের যারা 24 এর বিএনএস বিএসএ আর বিএনএসএস টা ওদের দেওয়া হয়নি, তোদের যেটা সিআরপিসি আইপিসি আর এভিডেন্স দেওয়া হয়েছে, ওদের ওই 3টে পার্টে 30টা কোশ্চেন সাইড করা হয়েছে। আসলে আমাদের পার্থ স্যারের মা হসপিটালাইজ হয়েছে, পুরো ব্যাপারটা আমাদের কালকে রাত্রে ওখানে হসপিটালে যাওয়া আসা তো করতে হয়, সেই জন্য একটুখানি ঘেটে গেছে, 30টা কোশ্চেন আর রেডি হয়নি। তোদের আর কার কত কিছু হয়েছে রে বল? স্যার 41। কত? 90 এর। 90 41 ডাহা ফেল। আর কেউ বলছে না, মানে সবকটাই ডাহা ফেল। চলো বাদ দাও, চল গুড নাইট। তাহলে আমাকে 15 দিনের টার্গেট কালকের ক্লাসে দিয়ে দিবি সবাই একটা করে। হ্যাঁ যে যার বাড়িতে একটা আর্ট পেপারে লিখবি না, কাগজে ভালো করে ফেয়ার করে লিখে দেয়ালে টাঙাবি, আর আমাকে দিয়ে রাখবি। আমি 15 দিন পরে সবকটাকে আবার ফোটা মারতে আসবো। ও স্যার ফোটা মারাই কাজ ভাই। তোদের মতন বুড়ো দাঙ্গাগুলো যদি নিজেদের দেওয়া টার্গেট নিজেরা না, ঋতুপর্ণা তোর এতে কি বলে, তোর মাইক্রোফোন পুরো 12টা বেজে গেছে, তোর মাইক্রোফোনে কিছু শুনতে পাচ্ছি না, শুধু ঘাড় ঘাড় করছে। মাইক্রোফোন ঠিক করে লাগা। তোদের কি আর কিছু করার আছে কি? কান ধরে দাঁড় করাবো, বেদ মারবো, বেঞ্চির ওপর দাঁড় করিয়ে কান ধরে রোজ করাবো? আমি করতেই আসবো, তাই তো? তোরা টার্গেট দিবি, 15 দিন পরে যদি না হয় আমি খোঁড়া মেরে যাবো। আমি এখন থেকে নিয়মিত টেস্ট নেবো, আমি নিয়মিত এসে জিজ্ঞেস করবো, এই আজকে কি আমি এসে গুলো দেবো, কি কি করলি জিজ্ঞেস করবো। তোরা বুঝতে পেরে গেছিস ওই 5-6 এর বাঁদর গুলোর মতোই রয়ে গেছিস তোরা, যদিও অনারেবল লার্নেড সব লয়ার সাহেব তোরা না, তোদের গ্রামের সামনে লার্নেড এখন দেখি সব এফবিতে দেখছি, LEARNED লার্নেড অমুক, ADV ডট অমুক। তোরা তো ভাই ADV লার্নেড সব মানুষজন, তোদের কিন্তু আলটিমেটলি নেচারটা এখনো রয়ে গেছে 5, 6, 7, 8, 9 এর মধ্যে। পুঁতিয়ে পড়াতে হবে, তোরা নিজের জেদে বা নিজের চারে পড়বি না। আমি রাইট অর রং? ঠিক? তোদেরকে চার দিয়ে গুটিয়ে মানে ওই ভেতর থেকে টেনে টেনে আমাকে বার করতে হবে। তার জন্য আমি নিয়মিত এসে কার কতটা প্রোগ্রেস হয়েছে আমি মনিটরিং করবো, কিন্তু অসুবিধা হলে আমাকে শেয়ার করবি। কিন্তু টার্গেট যেটা ফিক্স করেছি সেটা আমি কালকে সেই বলতে পারি না, চ কনস্টিটিউশনের সব অ্যামেন্ডমেন্ট গুলো বল, তো হবে না। কিন্তু সেটা যদি কেউ 15 দিন পরে ঠিক করিস, আমি 15 দিন পরে কিন্তু বসাবো, বসি ওই 15 দিনের পরে 300টা অ্যামেন্ডমেন্ট নিয়ে পৌঁছাবো। আর না হলে চাকা ভাবে অপমান। যদি ভেতরে সেই ব্যাপারটা থাকে বারুদ, আমার অপমানে আগুন জ্বালাবি। আর যদি ভেতরে থাকে পাঁচে 2 নম্বরই মান, তাহলে জল ঢেলে দিয়ে গুলিয়ে হাসিয়ে বার করে দিবি। তা কোনো স্পার্ক নেই। যার স্পার্ক থাকবে আমার কথাগুলো তাকে বিচের মতন কামড়াবে, বিচের মতন কোবরার মতন ছোবল মারবে। এই যে তোদের যাদের এখানে বললাম ফেল করেছিস, এই ওকে বললাম ফেল করেছিস, তুই ফেল করেছিস, বাকি যাদের বললাম ফেল করেছিস, তাদের যদি ভেতরে বারুদ থাকে তারা জ্বলে উঠবে। আর যদি ভেতরে ভিজে ওই চুপসানো তুবড়ি হয়, হুস করে নেবে, ঢুস করে ওইরকম ডুবে যাবে, আলটিমেটলি পরীক্ষার দিনে ওরকম বুক করে ডুবে যাবে। যাদের বারুদ আগে স্যার আমাকে বললো ফেল করেছিস এতগুলো ছেলের মধ্যে, আগের দিন জ্বালিয়ে দেবো, এবং জ্বালাবো মানে জ্বালিয়ে দেবো, সে আগুনটা বার করতে হবে। তোদের প্রত্যেকের মধ্যেই আগুন আছে, কিন্তু আলটিমেটলি সেই আগুনগুলো না কাল্টিভেট করে 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 ভিজে কয়লা দেখেছিস?
ভিজে কয়লা জ্বলে? তোদের কয়লা সবার জ্বলবার জন্য বারুদ, কিন্তু ভিজে গেছে। আমি একটু শুকনো করে ওই কি বলে ওটাকে, হেয়ার ড্রায়ার বলে না, মেলা শুকনো করে, হ্যাঁ ওই দিয়ে শুকনো করে একটু আগুন লাগাবার চেষ্টা করছি। যদি জ্বলে যায় তাহলে বেরিয়ে যাবি, আর যদি আগুন না জ্বলে তাহলে বুঝ করে নিভে যাবি। জানিস তো কালী পুজোয় বাজি হয় না, জ্বালানি ফুচ করে নিভে গেল, জ্বলে না, যেগুলো বাইরে থাকে হুচ করে জ্বলে কি সুন্দর, সেই কাজটা আমি করতে এসেছি, আগুন লাগাতে এসেছি। যদি আগুন থাকে ভেতরে জ্বালিয়ে নে, বেরিয়ে যাবি, আর যদি আগুন না থাকে পুচ করে নিবে, পুচ করে ঢুকে যাবে, আর কিচ্ছু হবে না। বেশি স্বপ্নটা স্বপ্ন হয়ে যাবে, ওই 5 বালিশ জড়িয়ে স্বপ্ন দেখবি, জাহাজ, লাল গাড়ি, নীলবাতি, হুইল চেয়ার, এই মাইনে ওই পাওয়ার, আলটিমেটলি হবে না। আর যদি আমার কথায় আগুনের মতন জ্বলে উঠতে পারিস, রিভেঞ্জ নিতে পারিস, আমার থেকে রিভেঞ্জ নেই। আমি তোদেরকে বল, শত্রু বৎসল মিত্র, গুরুর কাজটাই তাই। আর মানে কি, আমি তোদের শত্রু হয়ে দাঁড়াবো, তোদের সামনে টার্গেট ফিক্স করবো, আর তুই বারবার গুরুকে পরাস্ত করবি, টার্গেট অ্যাচিভ করবি। তারপরে যখন মেন পরীক্ষায় অবতীর্ণ হবি, ও অগ্নি পরীক্ষায় কেটে উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। আমি হচ্ছি তোর লিটমাস টেস্ট, অ্যাসিড টেস্ট, বারবার করছি, বারবার রগ রাখছি। সেটা তো কেউ করবে না এই দুনিয়া, তোর ভালো কেউ চায় না, আমি ছাড়া। এটা বাস্তব। ও চায় না তোর ভালো, ও চায় না তোর ভালো, এই ক্লাসের কেউ কারোর ভালো চায় না, জেনে রাখো ভালো। কারণ একটা সিট হলে যদি মনে কর জাজ করতে হবে, একটাই সিট 3 জনের মধ্যে, কে তোকে দান করবে? স্মিথ দান করবে না শুভ দান করবে? করবে কেউ তোকে দান? তুই করবি? তাহলে কি আলটিমেটলি স্বার্থপর সব কটা। কিন্তু আমি চাই তুইও পাস, শুভও পাস, স্মিতও পাস, আমার ইন্টারেস্ট 3 জনের পাওয়া। বুঝতে পারছি? তোদের সবার ভালো আমি চাই, তোদের সবার ভালো আমি চাইবো, এবং তোদের সবার ভালো আমি করাবো। শুধু আমার সহযোগ, মানে আমাকে সাপোর্ট দিতে হবে। আমি যে আগুনটা জ্বালাতে চাইবো সেরকম জ্বালাতে হবে। আমি তুবড়িকে যদি বলি 10 ফুট উঠতে হবে, তার জন্য যে মাল ঢাসবো আমি, সেই মালে বলেও আমি ঢাসবো না, আমি ওই যাবো না, অত চাপ নেবো না, তাহলে হবে? তুবড়ি জানিস তো, নারকোল গাছ সমান তুবড়ি ওঠে, আবার একটা মানুষ সমান তুবড়ি ওঠে, দেখেছিস তো? একই খোল তো, পার্থক্য কোথায়? মাল যত ঠাসবে তত উঠবে। আমি ঠাসছি, তুই যদি চাপ নিতে পারিস হো করে উঠবি, আর যদি চাপ না নিতে পারিস ফুস করে গেলে ফুস করে নিবি। আমার কাজ বারুদ ঠাসছি তোর মধ্যে, যদি নিতে পারিস তোকে বেরিয়ে যাবে। তোকে বারবার চ্যালেঞ্জ দেবো, তোকে বারবার আগুনের সামনে ফেলবো, তোকে পোড়াবো, জ্বালাবো, অপমানিত করবো, তোকে আমি তোর সব থেকে বড় শত্রু হয়ে যাব আমি। কারণ এই শত্রুকে যেদিন তুই জিতে নিবি, সেদিন তোর সামনে শুধু সাকসেস আর সাকসেস। হ্যাঁ কি না বল? আমাকে বারবার পরাজিত করলে জিতবি কে? আর আমি যদি বারবার তোদের কাছে হারতে না পারি, তাহলে লাস্টে আমিও হেরে যাব। বুঝতে পারলাম কথা? যে আমাকে বারবার হারাবার টার্গেট রাখ, যে স্যার যা যা টার্গেট দিচ্ছে, স্যারকে টার্গেট ধরে ধরে স্যারকে হারাবো দিয়ে। এই যে বল না কেউ যে স্যার আমি সব অ্যামেন্ডমেন্টস 1 সপ্তাহের মধ্যে সব রেডি করে আসছি, কনস্টিটিউশন এখনো কেউ বলতে পারলি না যে 1 সপ্তাহের মধ্যে ছাত্র করবো। এটাই আমার দুঃখ। কনস্টিটিউশনের মধ্যে একটা ভাস্ট সাবজেক্ট, প্রিলিমসে আছে, মেন্সে আছে, অপশনালে আছে, সর্বত্র আছে, সব থেকে টাফ। আমি তাও বেসিক বলেছি কি, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টস, পার্ট, শিডিউল, সেকশন কর, বাকি অ্যানালিসিস, তার কন্ট্রোভার্সি, তার কি বলবো, তার অবজারভেশন কিছু বলিনি। কনস্টিটিউশনের উপর কত মামলা হয়েছে সাংবিধানিক বেঞ্চে, কনস্টিটিউশনাল বেঞ্চে জানা আছে? তার কত ভাইস ভার্সা আছে জানা আছে? সেগুলো তো চটকাইনি এখনো। পার্টি দাদা বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনটাকে বলেছি বাবা বসে হয়ে চলে এসো, তার ভেতরের ডেপ দিয়ে যদি আমি এখন অ্যানালিসিস করতে বলছি, তো যদি আমি বলি ভাইস প্রেসিডেন্ট ভার্সেস রাজ্যপাল, রাজ্যপাল ভার্সেস মুখ্যমন্ত্রী, 4 লাইন লিখে নামাতে পারবি? আমাদের রাজ্যে হচ্ছে তো রাজ্যপাল রাজ্য লড়াই হচ্ছে তো, রাজ্যপালের লড়াই। তাহলে রাজ্যের পাওয়ার কি, রাজ্যপালের পাওয়ার কি, তার ভেস্টেড প্রোটেকশন কি, এর ভেস্টেড প্রোটেকশন কি, সেখান থেকে আনসার গুলো লিখতে পারবি? সেটা আমি শেখাবো, কিন্তু আমাকে তো আগে বলবি বাবা রাজ্যপালের ডিউটিস গুলো কোন কোন সেকশনে আছে, আর্টিকেলে আছে, কি কি আছে। বুঝতে পারছি? শুধু আর্টিকেলের কনস্টিটিউশনের বইটা তো পড়ে আয়, তারপর খেলা দেখ। কনস্টিটিউশনকে ভালোবেসে দেখ, কনস্টিটিউশনকে চোখকে এমন করে দেবো কনস্টিটিউশন বিশারদ হয়ে যাবি, ঠিক আছে? হিন্দু লয় বিশারদ হয়ে যাবি, পরীক্ষার হলে যাবি, তোকে ছুতে পারবে না, টাচ ডোন্ট টাচ হয়ে থাকবি তুই, তো চারদিকে টকটক করবে জ্ঞান, এইরকম লেভেলে উঠে যা।
জুডিশিয়াল হবে না মানে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে তোকে আমি দেখতে চাই। কি সম্ভব না? সম্ভব না। শুধু কাঁপিয়ে পড়তে হবে, কোনো ইন্টেলিজেন্ট লাগবে না, কোনো বুদ্ধি লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু একটাই লাগবে, কি? মেমোরি। যদি মেমোরি করে, মেমোরি ডাল হয়, মেমোরি যদি তোর পড়ে যায়, আমাকে বলবি মেমোরি বাড়াবার ওষুধ দিয়ে দেবো, কিচ্ছু খেতে হবে না। দিনে 15 মিনিট প্র্যাকটিস করবি, মেমোরি চকচর করে বাড়বে। কি মেমোরি বাড়ানোর ওষুধ দিয়ে দেবো, আগে পড়ে আর মেমোরি বাড়ানোর প্র্যাকটিস দিয়ে দেবো। এগুলো করতেই হবে আমাকে, না করলে হবে না। এগুলো তো গুরু মারা বিদ্যে, গুপ্ত বিদ্যে, কাউকে বলবি না। ওই জন্য এখন বলছি, ওটা একদিন এতে বলবো যে কি করে মেমোরিটা বাড়াবি। ডেলি 15 দিন করে প্র্যাকটিস কর। আমি বলি একটা তোকে স্যাম্পল উদাহরণ দিই। এই তোরা সব ম্যাচিওর ছেলে পুলে, হ্যাঁ, কিছু মনে করিস না, যারা আছিস মেয়ে ছেলে সবাই, মনে কর বেড়াতে গেছিস, না এসি বন্ধ করলে আমি ক্লাস দিতে পারবো না, আমার এসি পাকা সব না চললে হবে না, তোদের থেকে এনার্জি আমার বেশি খরচা হচ্ছে। তোর একটা সুন্দরী দেখেছিস, মনে থাকে? আচ্ছা, তোর কি ভালো লাগে? পৃথিবীতে কিছুই ভালো কেন? মানুষ নয়, কিছুর প্রতি কি ইন্টারেস্ট আছে তুই আমাকে বল। কুকুর বিড়াল ভালো লাগে, সেই জায়গা থেকে আমি যদি তোকে বলি যে তোর যদি কোনো একটা ভালো লাভিং জিনিস, সেটাকে তুই খুব ভালোবেসে অ্যাফেকশনের সঙ্গে দেখেছিস বা ওয়াচ করেছিস, সেটা তোকে প্রলং 1 মাস 3 মাস তোকে তোর মেমোরি থেকে লস্ট হতে দেয়, তাই তো? একটা সিনেমা দেখেছিস, সিনেমাটা দেখেছিস, 1 মাস পরে যদি আবার সিনেমাটা চালাই, সিনেমার 80% রিকভারি হয় তো? হ্যাঁ, টায়ার আছে, এই ব্রেনের 4-4টে কর্টেক্সের জায়গা আছে, কোথা থেকে কাকে জাগাতে হয়, জাগিয়ে পড়তে হয়, সে দপদপ করে জ্বলবে, তখন পড়তে হবে, পারলে একদম চচ্চর করে ঢুকে যাবে। নেক্সট ক্লাসে করিয়ে দেবো, নেক্সট ক্লাসে এটা নিয়ে মেমোরি বুস্ট আপের একটা জিনিস করে দেবো, প্র্যাকটিস করবি, পেরে যাবি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাফেকশনেট এন্ড লাভস এন্ড কি বলবো, প্যাশনটা যদি তীব্র হয়, ব্রেন আপনি রেজুভেনেট হয়ে যায়, ব্রেন আপনি চার্জ আপ হয়ে যায়। ব্রেনের কর্টেক্সে জিনিসগুলোকে স্টোর করবার জন্য, মনে কর তুই একটা সিনেমা দেখেছিস, একটা মনে কর সারা জীবনে অনেক বছর আগে কোথাও বেড়াতে গেছিস, এখনো সিনটা মনে আছে? হ্যাঁ, একবার থেকে চলে গেছিলি, হ্যাঁ, ঝর্ণা জলপ্রপাত কিছু মনে আছে? সিনেমা মনে আছে? কোন সুন্দরী মনে আছে বা কোনো প্লেস মনে আছে? কিছু না, সব মনে আছে তো, সেটা পড়াটাই মনে লাগে না কেন? হ্যাঁ, সেইটাই থাকে, কোনটা থাকে সেইটা কি এবার ওইখানে চ, কোন সাবজেক্টটা মনে থাকে? এটার কারণ হচ্ছে, যাক আজকে আর এটা খাটলে ওভারলোড হয়ে যাবি, বুঝিয়ে দেবো। ভালোবেসে পড়, স্বপ্ন নিয়ে পড়, আর পড়াটাকে ভালোবাস। যদি ভালোবাসিস তাহলে তোকে বিট্রে করবে না। বাকি কনসেন্ট্রেশনের একটা পার্ট আছে ওখানে। আজকালকার দিনে তোরা মোবাইলে একটা জিনিস 1 মিনিটের বেশি দেখিস না, 30 সেকেন্ডের পরে উড়িয়ে দিস, মানে তোদের রিলেট জগৎ এখন, তোদের মানে তোদের সবকিছু 30 সেকেন্ডের বেশি আর কিছু ভালো লাগে না এই পৃথিবীতে, তাই তো? কনসেন্ট্রেশন লেভেলটা ওখানে নেমে গেছে, ওগুলোকে রোস্টোর আপ করতে হবে। কনসেন্ট্রেশন বলে তোদের কিছু নেই, তোরা কোনো জিনিসের উপর ফোকাস থাকতে পারিস না, কোনো জিনিস থেকে সাক আপ করতে পারিস না, কোনো জিনিসকে রিজুভেনেট করে ব্রেনে যেটা যাচ্ছে সেটাকে মেহসুস করতে পারিস না। এখানকার কোনো ট্রেনিং তো হয়নি জিন্দগিতে, স্কুলে কলেজে কোথাও হয়েছে, কিন্তু এটাই হচ্ছে তো সুপার পাওয়ার আমাদের, কিন্তু এটাকে নিয়েই কেউ কোনোদিন ট্রেন করায়নি। আমাদের ব্রেনটাই হচ্ছে তো সবকিছুর জাদুকাঠি, এই কেউ যদি বিট করতে হয় এই তো করবে আগামী দিনে। এটাকে কোনোদিন কিছু করেছিস? লোকে ডন মেরেছে, জিম মেরেছে, বডি বানিয়েছে, ডন বইটা করেছে, ফেস ওয়াশ মেখেছে, লিপস্টিক মেখেছে, কত কিছু ফর্সা হওয়ার জন্য মেখেছে, সবকিছুর জন্য সবাই সব করেছে, ভালো জামা প্যান্ট পরেছে। এই ব্রেনটার জন্য কে কি করেছে ভাই? করেছিস কিছু? যারা সুপার অ্যাচিভার তারা শুধু একটা জিনিসের উপর ফোকাসড, ব্রেনকে তারা এমন নিজের বসে রেখেছে যে তারা ওই শক্তি দিয়ে সারা বিশ্বকে জয় করছে। আর তোদের মাথাতেও একই ঘিলু, একই কর্টেক্স, একই মজ্জা, একই কোষ সবই রয়েছে, এটার কোনো এক্সারসাইজই করিস না। তোদের ব্রেন ওই জন্য মানে ওদের থেকে অনেক নিচে নেমে আছে, এই জন্য ওরা অ্যাচিভমেন্টের পর অ্যাচিভমেন্ট করে বেরিয়ে যাচ্ছে, তোরা অ্যাচিভমেন্টটা করতে পারছিস না। ব্রেনটাকে একবার জাগিয়ে নে, ব্রেনটাকে একবার কন্ট্রোলে নিয়ে নে, ব্রেনকে তুই চালনা করবি এবং তুই যা বলবি তাই শুনবে, সেই জায়গায় ওকে যদি রেডি করিস তুই সুপার অ্যাচিভার। আর কিছু আছে? ব্রেনকে কোনোদিন ট্রেনিং করেছিস? ব্রেনকে কোনোদিন কন্ট্রোল করেছিস?
ব্রেন, তুই ফর্সা হওয়ার জন্য কিছু মেখেছিস, ভালো সেন্ট রেখেছিস গায়ের গন্ধ হওয়ার জন্য, জামা প্যান্ট পরেছিস ভালো কিছু করবার জন্য, ভালো সেজেছিস বুঝেছিস, জামা প্যান্ট পরেছিস, ভালো খাবার জন্য, পেটে খেয়ে দেওয়ার জন্য খেয়েছিস, পেটে খেয়েছিস তো, এর জন্য কিছু খেয়েছিস, এর জন্য কিছু খেয়েছিস কোনোদিন? ভেবেছিস যে ব্রেনকে খেতে হবে? পেটের খিদের জন্য খেয়েছিস, জিভের খিদের জন্য খেয়েছিস, ব্রেনের জন্য কি করেছিস তোরা আজ পর্যন্ত? ওই জন্য ব্রেনও চুপ মেরে বসে আছে, সুপ্ত আগ্নেয়গিরি। তোর ব্রেনটা যদি একবার আমি জাগিয়ে দেবো না, তুই পৃথিবীতে পুরো রিভলভ করবি, তুই জানিস না তোর কি প্রচন্ড ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু ব্রেনকে জাগাবার জন্য ব্রেনের পেছনে টাইম দিতে হবে। লোকে গিয়ে জিমে খাটছে, ব্রেনকে খাটাই কেউ? জিমে খাটলেও তো টক্সিক বেরোয়, ঘাম বেরোয়, ক্লান্ত হয়ে যায় শরীর, হ্যাঁ আলম হয়ে যায় তো। ব্রেনকে খাটালেও ব্রেন আলমাটে, কিন্তু ব্রেনের খাটনিতে আমরা নিই না, আমরা গিয়ে জিম করছি। ঠিক বলছি না ভুল বলছি? জিমে যাওয়া ভালো, কিন্তু আজকালকার দিনে জিমের থেকে আগে ব্রেনের জিমে যাওয়া ভালো। ব্রেনের জিমে কেউ গেছিস? আমি তোদের নেক্সট ক্লাসে ব্রেনের জিমে একটু পাঠাবো, যদি যেতে পারিস তোদের কেউ রুখতে পারবে। তোরা অনেক কিছু জিনিস শিখিসনি বলে এখন এরকম ডাবাডোল হয়ে আছিস। যদি একবার ঠিকঠাক টার্গেটের 6 মাস 1 বছর একটা ফোয়ারে চলে আসবি না, তাহলে দেখবি তোদের জীবনটাই রঙরূপ আলটা পাল্টে গেছে। বুঝতে পারছিস কি বলছি? তোর মনে হয় না ডাক্তারের ছেলে ডাক্তার হয়? এই যে প্রভাবটা আছে কেন বল? ডাক্তার যে হয়েছে সে জানে সে কিভাবে হয়েছে, সে তার বেটাটাকে সেইভাবে ট্রেন করেছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম, কিছু কেউ মনে করিস না, আমাদের গার্জেনরা ম্যাক্সিমাম সেইভাবে আমাদের ট্রেন করেন। আমি কারোর গার্জেনকে অপমান করছি না বা কারোর গার্জেনকে ছোট করছি না বা কিছু করছি না, কিন্তু আমি বলছি যারা অ্যাচিভমেন্ট করে গেছে, অনেকের বাবা মা মানে এক একটা ছেলেকে একটু স্পেশাল গাইডেন্সটা এমন দিয়েছে যে জায়গা থেকে সে অনেক বেশি বাকিদের থেকে ডিফারেন্সটা করতে পেরেছে। সব ছেলে এরকম নয় যে নিজে নিজে ডিফারেন্স গড়ে নেয়, কেউ কেউ আছে নিজে নিজে ডিফারেন্স গড়ে নিয়েছে, কিন্তু গাইডেন্স দিলেও কিন্তু অনেকটা ডিফারেন্স, কেন পুরোটাই ডিফারেন্স করা যায়। তুই কি করে ভাবছিস যে যতগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের ছেলেপুলেগুলো সবকটা এরকম সুন্দর সুন্দর কি করে হয় রে? কি করে ভাব, ভেবে দেখেছিস কোনোদিন? সেই লেভেলের কেয়ারিং, কারণ ও জানে ওর প্রফেশনটা কি হতে চলেছে, সেই লেভেলে তাকে গ্রো আপ করিয়েছে। কাজলের প্রথম সিনেমা দেখেছিস? কালো কেলটি কালিমা। এখন সে কোথায় গেছে? ওটা স্ট্রাগলে গেছে। কিন্তু ওর বাড়ির যারা আর আসছে তাদের কিন্তু আর দেখবি না, দে আর দ্য গ্লোয়িং শাইনিং। তো বাড়ির একটা পরিবেশ, গাইডেন্স, একটা অ্যাটমসফিয়ার, একটা ক্লাস, একটা রয়্যালটি, একটা অ্যাস্থেটিক, একটা স্পেশাল গাইডেন্স দরকার তোদের। সেই গাইডেন্সটা আমরা কেউ পাইনি। মানে আমাদের মিডিল ক্লাসে আমরা সেই লেভেলের কেয়ারিংটা পাইনি, বা সেই লেভেলের আমাদের একটু টাইম দেয়নি। আমাদের বাবা মায়েরা আমাদের খাওয়ানো পড়ানোর জন্য রোজগার করতে দৌড়তে এত সময় নষ্ট করেছে যে আলাদাভাবে আমাদের যে গ্রুমিং করানো, আমাদের ব্রেনস্টর্মিং করানো, বা আমাদের যে কোয়ালিটি গুলো ভেতরে আছে সেগুলোকে বাড়ানো, তার জন্য আলাদা কোনো এফোর্ট কেউ আমাদের বাড়িতে আমরা পেয়েছি বা? এই জন্য আমাদের একটু পিছিয়ে আছি, কিন্তু আমরা সেটা যদি করি এগিয়ে যাব। এবং আমি তোকে বলছি আগামী 3 মাস যদি তুই আমার কথা শুনিস, 3 মাসে তুই তোর পার্থক্য বুঝতে পারবি। ও 1 মাসে যেটা বুঝেছিল আর বলবে না এখন স্যার বুঝেছি, ও 1 মাসে প্রথমে যখন বলবে না যে পার্থক্য আর বলবে না। কিন্তু এবার আমি হাল ধরেছি, প্রথমে 1 মাস আমি হাল ধরিনি, ছেড়ে দিয়েছি। এবারে হাল ধরেছি, যারা আমার হালে হাল দিয়ে পানি টানবি চচ্চর করে এগোবি। কিন্তু ওই যে বললাম তুবড়ির মশলা আমি ঢোকাচ্ছি খোলে, যদি ঢুকে চাপটা নিস বেরিয়ে যাবি। আর সবাই পারবি না, যারা পারবি না তারা কিন্তু পড়ে থাকে। আমার এই রিসার্চ রুমে যারা গিনিপিগ হবি বেরিয়ে যাবি। কিন্তু হ্যাঁ, এখন যার যা জীবনে যা যা আউটার স্পেস আছে সেগুলো কিন্তু বাদ দে। কি বললাম বুঝতে পারছিস? শুধু স্বপ্ন দেখলে হবে না স্মিথ, শুধু স্বপ্ন দেখলে হবে না, অ্যাচিভমেন্ট করবার জন্য কিন্তু কিছু স্ট্রাগলও করতে হবে। ডিপ্রেস হয়ে গেলি নাকি শুভ? ও শুভ, স্যার আমি কিরকম গলার উঠিয়েছিলাম, আপনি পুরো গলার ডাউন করে দিলেন, পুরো আমি একটা কনফিডেন্সের সঙ্গে ছিলাম। তোকে সত্যিটা দেখিয়ে তাহলে কি ঠিক করলাম না ভাই? তোকে ডিপ্রেস করে ঠিক করলাম না ভুল করেছি? আপনি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে। ইয়েস ইয়েস, যেকোনো একটা বেয়ার আমি আপনাকে না তুই ওই চ্যালেঞ্জ দিস, তুই বলেছিস ওদের থেকে 90 পেয়ে দেখাবো। এই যে পার্টি খেয়ে যাচ্ছে,
তুই যে ওটা কর, তুই তো বললি মক টেস্টে আমি 90 পাবোই স্যার। হ্যাঁ হ্যাঁ, তা নেক্সট মক টেস্ট মানে নেক্সট উইক, পরের সপ্তাহে হয়ে গেল। ডিপ্রেস আমি দেখ, আমি কিন্তু এই সবাইকে তোদের বলছি, আমি কাউকে কিন্তু এখানে ডিপ্রেস করতে আসিনি, আমি রিয়েলিটিটা দেখাতে এসেছিলাম। রিয়েলিটিটা না দেখে নিজেরা সবাই হ্যাপি হ্যাপি রাখতেই তো পারতাম আমি, হ্যাঁ ঠকানো হতো, তোদের সঙ্গে প্রতারণা করা হতো। আমি তোদের ঠকাতে চাইনি বলে সত্যিটা বললাম। আজকে থেকে যদি ঘুম ভেঙে জেগে উঠিস, লাইবিলিটিস আর অ্যাসেটস এর ব্যাপারটা তৈরি করিস, এগোবি। নইলে তোরা কেউ জানিস না, তো বলছি চ্যালেঞ্জ করে বল না, একটা এসে একটা কোশ্চেন, একটা একটা টপিক কেউ আয় না, অবশ্যই তোরা জুডিশিয়াল করে দিন। বল পঁচিশে ওরকম হয় নাকি? ওটা ওই টার্মের যা হবে এখানে হবে। পরীক্ষা থেকে 6 মাসের পিছনে, যে কোনো পরীক্ষা থেকে 6 মাসের পিছনেই কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে তোকে এখন হু ইজ দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি লিখবি? 23 লিখবি। অপশনে দিলে আমি বললাম, অপশনে দিল 23 দিল, 25 দিল, তুই কোনটা লিখবি? হু ইজ দা প্রেসিডেন্ট অফ এশিয়া। বোকা বোকা কথা বলে লাভ আছে? আমি 23 কে প্রেসিডেন্ট ছিল সেটা লিখতে হবে এখন? আমি আজকে 25 পরীক্ষা দিচ্ছি, 25 যা ফ্যাক্টস এন্ড ফিগারস আছে সেটা লিখবো। এবার যেগুলো স্ট্যাটিক জিকে সর্ববৃহৎ জলপ্রপাত, সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন, ওগুলো তো স্ট্যাটিক।